ওকে, তাহলে আমরা শুরু করি। চলুন, বাংলাদেশের সংবিধানের নাম কি? তো বাংলাদেশের সংবিধানের নাম কি, এখানে প্রশ্ন এবং 4টা অপশন দেওয়া আছে। তো আপনারা আনসার করবেন। তার আগে আমরা একটু সংবিধানের যে বেসিক যে কথাবার্তাগুলো সেগুলো একটু আলোচনা করি। তো সবাই বলেন, আমার সাথে আগে সবাই বলেন যে সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ জিনিস। সংবিধান পৃথিবীর সবচেয়ে কি সহজ। তাহলে সংবিধান কি? সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধান কি? সর্বোচ্চ আইন। শুরু হয়েছে, মনে রাখবেন যে বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে একটি প্রস্তাবনা দিয়ে এবং শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে। তাহলে কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে এবং 7টি তফসিল দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, তাহলে সংবিধান কি? আমি বলেছি যে সর্বোচ্চ আইন। সংবিধান সর্বোচ্চ আইন, এটা আমার কথা না। সংবিধান সর্বোচ্চ আইন, এটা সংবিধান নিজেই বলতেছে। সংবিধান নিজেই বলতেছে 7 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায় বলা হয়েছে সংবিধান সর্বোচ্চ আইন। ঠিক আছে, তাহলে কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধান যে সর্বোচ্চ আইন, এটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে সর্বোচ্চ দলিল, সেটা কততে আছে? 7-এর 2 নম্বর অনুচ্ছেদে আছে। 2 নম্বর অনুচ্ছেদে আছে সংবিধান সর্বোচ্চ আইন। এখন বাংলাদেশের সংবিধানের নাম কি? আপনারা কমেন্টে উত্তর করেন যে বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম কি? উত্তর করেন। আমরা উত্তরটা পরে দেখব। বাংলাদেশের সংবিধানের নাম কি? এখানে আছে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ প্রজাতন্ত্রের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। কোনোটিই নয়, কোনোটিই নয়। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখব, উত্তরটা পরে দেখব আমরা। আপনারা কমেন্ট করতে থাকেন। তো সংবিধান হচ্ছে, প্রথমে আমরা জেনেছি যে সংবিধান সর্বোচ্চ আইন। ওকে, তাহলে এই যে সংবিধান, এই সংবিধানের হচ্ছে শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, মনে রাখবেন প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রস্তাবনা একটা, শেষ হয়েছে হচ্ছে তফসিল দিয়ে। তফসিল হচ্ছে 7টি, তফসিল 7টি এবং অনুচ্ছেদ হচ্ছে 153টি, অনুচ্ছেদ 153 এবং ভাগ রয়েছে 11টি, ভাগ রয়েছে 11টি। এ পর্যন্ত সংশোধনী হয়েছে 17টি। কয়টি সংশোধনী হয়েছে? 17টি। 17টি সংশোধনী হয়েছে, অর্থাৎ 4 হালি 1টি, তাই না? এ পর্যন্ত কয়টি সংশোধনী হয়েছে? 17টি সংশোধনী হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই যে বেসিক যে তথ্যগুলো মনে রাখলাম যে সংবিধান কি? সর্বোচ্চ আইন। সংবিধান সর্বোচ্চ আইন, একটি প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে। আর সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি এবং এ পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে 4 হালি 1টি। কয়টি? 4 হালি 1টি, তাই না? তার মানে কি 17টি সংশোধনী হয়েছে। ওকে, তো আমরা পরের স্লাইডে যাওয়ার আগে, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা এটার উত্তরটা দেখে নিব। এটার উত্তরটা কি, অর্থাৎ সংবিধানের নাম কি? কে কে উত্তর দিয়েছেন দেখি। সংবিধানের নাম কি? সংবিধানের নাম কই? কোনো আনসার পাচ্ছি না। সংবিধানের নাম কি? সংবিধানের নাম আপনারা কমেন্ট করেন না কেউ। সংবিধানের নাম কি? সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধান, প্রজাতন্ত্রের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। মনে রাখবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন। মনে রাখবেন, দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক অফ বিডি বাংলাদেশ। দেখেন, এটা কিন্তু আমার কথা না। এই যে সংবিধানের নাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বা দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটাও সংবিধানে আছে। কত নম্বর অনুচ্ছেদে? এটাও সংবিধানের 153 নম্বর অনুচ্ছেদে রয়েছে। সংবিধানের কত? সংবিধান যে সর্বোচ্চ আইন, এটা আছে 7-এর 2, মনে রাখবেন, 7 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর দফায়। আর সংবিধানের নাম দেওয়া আছে হচ্ছে 153 নম্বর অনুচ্ছেদে সংবিধানের নাম দেওয়া আছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু সংবিধান পড়বো, সংবিধানের নামটা আমাদের সবার আগে জানতে হবে। পারবেন এখন? তাহলে সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, বা ইংরেজিতে বলা হয় দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ওকে, আর এখন বলেন তো আপনারা যে বাংলাদেশের নাম কি? বাংলাদেশের প্রজাতান্ত্রিক বা সাংবিধানিক নাম কি? এটা পরীক্ষায় আসে। বলেন, বাংলাদেশের প্রজাতান্ত্রিক বা সাংবিধানিক নাম কি? বাংলাদেশের প্রজাতান্ত্রিক বা
সাংবিধানিক নাম কি? ওকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের নাম কি? আমি বলে দেই, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মনে রাখবেন, পিপলস রিপাবলিক রিপাবলিক অফ বাংলাদেশ। বেরি কোন কোন জায়গায় দেখবেন যে দি দেওয়া আছে, দি, এটা কিন্তু ভুল। দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দিটা হবে না। ঠিক আছে, তাহলে এটাই। ওকে, তাহলে সংবিধান হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন তো? আমরা একটু বেসিকটা একটু নিয়ে পরে স্লাইডে যাব। এটা শুরু তো। সংবিধান কয় প্রকার বলেন? কয় প্রকার সংবিধান? দুই প্রকার, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আবার সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান। অর্থাৎ লেখার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। আর মানে সংশোধনীর ভিত্তিতে, অর্থাৎ পরিবর্তন সহজবদ্ধ কিনা এটার ভিত্তিতে দুই প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে পৃথিবীতে যেগুলো অলিখিত সংবিধান আছে, এটা কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, যে অলিখিত সংবিধান কোনগুলো মনে রাখবেন। অলিখিত সংবিধান, সবাই বলেন বিনস, বলেন বিনস, সবাই বলেন বিনস। অলিখিত সংবিধান বলেন বিনস, বিনস, বিনস। কি ব্যাপার, হয়েছে? হবে? আছে তো, দম আছে তো? 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা আমরা সংবিধানকে আজকে ব্যবচ্ছেদ করব। ওকে, বলেন বিনস, বলেন ব্রিটেন, ইসরায়েল, নিউজিল্যান্ড, স্পেন। সবাই বলেন অলিখিত সংবিধান। পরীক্ষায় আসবে যে নিচের কোন দেশের সংবিধান অলিখিত সংবিধান, সবাই মনে রাখার সালসাটা দিলাম। বলেন বিনস, বলেন ব্রিটেন, তারপর হচ্ছে ইসরায়েল, নিউজিল্যান্ড, স্পেন। আমরা মনে রাখবো কিভাবে? বিনস দিয়ে মনে রাখবো। তাহলে পরীক্ষা যদি এখন আসে যে অলিখিত সংবিধান কোন দেশের, সবাই বলেন বিনস। একটু আমরা কমেন্টে লিখবো, আমরা কমেন্টে লিখবো বিনস, বাংলাদেশ, সরি, ব্রিটেন, ইসরায়েল, নিউজিল্যান্ড এবং কি স্পেন। ওকে, তো আমরা জানলাম যে সংবিধান কি। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে এবং সংবিধান শেষ হয়েছে 7টি তফসিল দিয়ে, অনুচ্ছেদ 153টি, এবং এ পর্যন্ত সংশোধনী হয়েছে 17টি। চলুন আমরা তাহলে উত্তর কি? গ, এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ওকে, পরের প্রশ্নটাতে চলে যাই আমরা। পরের প্রশ্নটাতে চলে যাই। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রাইমারি চাকরির পরীক্ষায় কিন্তু আসে, অন্যান্য চাকরির পরীক্ষাতেও আসে, যে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়। আপনারা আনসার করেন, আনসার করেন। 4টা তারিখ আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখগুলো আমি আপনাকে এমন একটা কৌশলে শেখাবো আজকে, দেখবেন যে আজীবন আপনি মনে রাখতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে উত্তর করেন, আপনারা উত্তর করেন। গণপরিষদে উত্থাপন করা হয় কবে? সবাই বলেন, আমার সাথে সাথে বলেন, বলেন ONDD, উত্তর করতে থাকেন আর বলেন ONDD 12/4/14/16 উ-গ্রী-সা-কা। সংবিধান মানেই হচ্ছে 72। সংবিধান মানে কি বলেন তো? সংবিধান মানে হচ্ছে 72। বলেন ONDD, বলেন না, কি ব্যাপার? হ্যাঁ, বলেন ONDD 12/4/14/16 উ-গ্রী-সা-কা। ONDD 12/4/14/16 উ-গ্রী-সা-কা। ওকে, তাহলে আমরা দেখেন এখানে উত্তরটা আমরা এখান থেকে বের করতে পারবো। ও মানে অক্টোবর, 12 অক্টোবর উত্থাপন, তার মানে উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে 12 অক্টোবর 1972 সংবিধান গণপরিষদে প্রথম উত্থাপন করা হয়। এনতে হচ্ছে নভেম্বর, 4 নভেম্বর কি সংবিধান গৃহীত হয়। ডিতে ডিসেম্বর, 14 ডিসেম্বর, সাথে সংবিধান স্বাক্ষর শুরু হয়, এবং ডিতে ডিসেম্বর 16 ডিসেম্বর, কাতে কার্যকর হয়। তাহলে এই সূত্রটা যদি আমরা মনে রাখি, তাহলে এই যে তারিখগুলো, এই 4টা তারিখই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আর কোনোদিন আমাদের ভুল হবে না। তাহলে সবাই বলেন ONDD 12/4/14/16 উ-গ্রী-সা-কা। সবাই বলেন ONDD 12/4/14/16 উ-গ্রী-সা-কা। তাহলে 12 অক্টোবর উত্থাপন, 4 নভেম্বর গৃহীত, 14 ডিসেম্বর স্বাক্ষর এবং 16 ডিসেম্বর হচ্ছে কার্যকর। ঠিক আছে? তো সংবিধানের যে 153টা অনুচ্ছেদ সবগুলো কিন্তু দরকার নেই। আমরা গুরুত্বপূর্ণ আলোচনার প্রশ্নের ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো আমরা আজকে শিখে ফেলবো। আশা করি আজকের ক্লাসের পরে
আপনি এই ক্লাস থেকে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সবগুলো চাকরি পরীক্ষাতে আপনি এই ক্লাস থেকে কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো যারা পরে যুক্ত হয়েছেন তারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ওকে ওকে, চলুন তাহলে আমরা দেখি উত্তরটা হচ্ছে, এটার উত্তরটা হচ্ছে কি ক 12 অক্টোবর 1972। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা সংবিধানের অনুচ্ছেদগুলো খুব সহজে কিভাবে মনে রাখা যায়। প্রথম ভাগ যে প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র এবং যে প্রজাতন্ত্রের যে 1 থেকে 7 খ পর্যন্ত অনুচ্ছেদগুলো আছে সেই অনুচ্ছেদগুলো আমরা খুব সহজে শিখে ফেলবো। ওকে, বলেন 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি। ভাষা সঙ্গীত প্রতিকৃতি। 5, 6, 2 রাজনাগরিক বাঙালি। বাঙালি সবাই বলেন 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি। তাহলে এক দেখেন, খেয়াল করেন, খুবই চমৎকার। দেখেন যে 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি। ওকে, বলেন 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি। ঠিক আছে, তাহলে দেখেন একের নিচে কি আছে? প্রজা। তাহলে এখানে নিচে কি আছে? প্রজা। প্রজা মানে কি? প্রজাতন্ত্র। তাহলে বাংলাদেশের যে একটা প্রজাতন্ত্র, ওই যে প্রথমে বললাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটা কততে আছে? 1 নম্বর অনুচ্ছেদে আছে। 2 এর নিচে কি আছে? সীমানা। তাহলে প্রজাতন্ত্রের যে রাষ্ট্রীয় সীমানা এটা কততে আছে? 2 আছে। 2 কতে কি আছে? রাষ্ট্রধর্ম। আমরা সবাই জানি যে রাষ্ট্রধর্ম ইসলাম, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? 2 কতে আছে। 3 কি আছে? ভাষা। যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা যে বাংলা, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? 3 আছে। আর 4 আছে সঙ্গীত। সঙ্গীত মানে কি? রবীন্দ্রসঙ্গীত নাকি? আমারও পড়ানো যা চাই। হ্যাঁ, কি সঙ্গীত মানে কি? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় বা বাজানো হয় তখন কি ওড়ে বলেন তো? পট করে পতাকা ওড়ে, তাই না? আর পতাকা কিসের প্রতীক? একটা দেশের, তাই না, সার্বভৌমত্বের প্রতীক। তাহলে জাতীয় সঙ্গীত কততে আছে? 4 আছে। আর 4 মধ্যে আছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। আর 4 কতে আছে? জাতির পিতার প্রতিকৃতি। আর 5 আছে ভাষা। আমাদের যে রাষ্ট্রভাষা বাংলা, সেটা কততে আছে? 5 আছে। আর 6 আছে নাগরিক। 6 আছে কি? নাগরিক। আর 6, 2 আছে বাঙালি, অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? প্রশ্নটা এভাবে হবে যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ কত নম্বর অনুচ্ছেদে আছে? 6 আছে। আর বাঙালি অর্থাৎ বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে 6, 2 নম্বর অনুচ্ছেদে আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালের যে প্রাইমারি পরীক্ষা ছিল সেখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন, এটা কততে আছে? 6, 2 আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা না, যে আমরা খুব সহজে অনুচ্ছেদগুলো মনে রাখতে পেরেছি কিনা। সবাই বলেন 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3, 4, 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা 1 থেকে 6 পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমরা শিখে ফেললাম এখান থেকে। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? আপনারা উত্তর করেন, পারলে আপনারা উত্তর করেন। আমরা ব্যাখ্যা করব এখানে যে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র সদস্য, নারী সদস্য কে ছিলেন? অপশন কতে আছে বেগম রাজিয়া বানু, খতে আছে বেগম মতিয়া চৌধুরী, গতে আছে আমেনা বেগম এবং ঘতে আছে এদের কেউ নন। আসলে যখন বাংলাদেশ স্বাধীন হলো 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জনের পরে 1972 সালে সংবিধান রচনা হয়। আর এই সংবিধানের রচনার আগে একটা গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদ হচ্ছে এক ধরনের আইন পরিষদ। এই গণপরিষদের কাজই হলো বাংলাদেশের জন্য, সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের জন্য একটা সংবিধান রচনা করা। ঠিক আছে, ওকে। তো এই যে সংবিধান রচনা, এই সংবিধান রচনার একটা কমিটি ছিল,
যেটাকে বলা হয় সংবিধান রচনা কমিটি। আপনারা উত্তর করেন, দেখি কে কে উত্তর দিতে পারেন। রাজিয়া বানু, রাজিয়া বানু, রাজিয়া বানু কে ক, রাজিয়া বানু, আচ্ছা ম্যাক্সিমাম উত্তর দিয়েছেন রাজিয়া বানু। আচ্ছা আমরা দেখি উত্তরটা কি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে বেগম রাজিয়া বানু। চলুন আমরা সংবিধান রচনা কমিটিটা একটু দেখি। সংবিধান রচনা কমিটি, সংবিধান রচনা কমিটি, সংবিধান রচনা কমিটি, সংবিধান রচনা কমিটি গঠন নোট করবেন, খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। গঠন হচ্ছে 11 এপ্রিল 1972, 11 এপ্রিল 1972। সদস্য 34 জন, 34 জন। সভাপতি হচ্ছে ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন। তাকে সংবিধানের জনক বলা হয়, ফাদার অব দ্য কনস্টিটিউশন। সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর কামাল হোসেনকে। আর একমাত্র নারী সদস্য, যেটা আমরা দেখলাম, নারী সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। ঠিক আছে, বেগম কি বলেন তো? বেগম রাজিয়া বানু। আচ্ছা, এটা যদি অপশনে যদি এরকম থাকে যে বেগম রাজিয়া, এরকম না, এরকম আলাদা আলাদা অপশন না দিয়ে দেওয়া থাকলো যে বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া খাতুন, বেগম রাজিয়া বিলকিস, তাহলে কনফিউশন হবে না? বলেন কনফিউশন হবে কিনা? তাহলে এটাকে আমরা এভাবে আমরা রাখবো, বেগম রাজিয়া বানু বেরাবা, বলেন বেরাবা, সবাই বলেন বেরাবা, বেগম রাজিয়া বানু। আর কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ। তাহলে সংবিধান রচনা কমিটির মোট সদস্য ছিল হচ্ছে 34 জন, আর আওয়ামী লীগ সদস্য ছিল 33 জন, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন, মনে রাখবেন, সুরঞ্জিত সেনগুপ্ত। আর একমাত্র মহিলা সদস্য বা নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। আচ্ছা বলেন তো বেগম রাজিয়া বানু কে ছিলেন? বলেন তো বেগম রাজিয়া বানু কে ছিলেন? বলেন। এটা যে বলতে পারবে বেগম রাজিয়া বানু কে ছিলেন, তাকে আমার লেখা একটা সংবিধান, সন্ধে সংবিধান, এই বইটা গিফট করব। যে উত্তর দিতে পারবে বেগম রাজিয়া বানু কে ছিলেন, তার পরিচয়টা যে দিতে পারবেন, এই যে সন্ধে সংবিধান আমার লেখা, এই বইটা আমি গিফট করব। যে উত্তর দিবে তার ঠিকানা নিয়ে তার কাছে আমি কুরিয়ারে বইটা পাঠাই দিব। বলেন কে কে পারবেন? উত্তর করেন, বেগম রাজিয়া বানু কে ছিলেন? বেগম রাজিয়া বানু কে ছিলেন? সঠিক উত্তর দেন, বেগম রাজিয়া বানু কে ছিলেন? ওকে, তাহলে পারবো এখন আমরা? বেরাবা, বলেন বেরাবা, বেগম রাজিয়া বানু। ওকে, তাহলে সংবিধান কি? সর্বোচ্চ আইন কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। আর কি দিয়ে শেষ হয়েছে? তফসিল দিয়ে শেষ হয়েছে। তফসিল কয়টা? 7টা। শুরুতে ছিল 1972 সালের যে সংবিধান, এখানে ছিল 4টি। ওকে, আর অলিখিত সংবিধান কোনগুলো আমরা মনে রেখেছি কিভাবে? বিনস, বলেন সবাই বলেন বিনস, BINS, ব্রিটেন, ইসরায়েল, নিউজিল্যান্ড এবং স্পেন। মনে থাকবে, পরীক্ষা আসলে পারবেন তো? ওকে, আর খসড়া সংবিধান যে গণপরিষদে উত্থাপন করা হয়, যে গুরুত্বপূর্ণ 4টা তারিখ আমরা চমৎকার একটা কৌশলের মাধ্যমে মুখস্থ করেছি, তাই না? বলেন ONDD 12/4/14/16 উগরি সাগা। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাবো নাকি? গোলা বারুদ রেডি করে থাকেন, কারণ অনেক গুলি করতে হবে, অনেক গোলাগুলি করতে হবে আজকে। ওকে, তাহলে আমরা এখান থেকে জানলাম বেগম রাজিয়া বানু। উত্তরটা যদি দিতে পারেন, কে 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 ছিলেন বেগম রাজিয়া বানু? একজন রাজনীতিবিদ ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন। ওকে ওকে, একজন রাজনীতিবিদ তো অবশ্যই, রাজনীতিবিদ না হলে তো তিনি সংবিধান রচনা কমিটিতে তো থাকতেই পারবেন না। ওকে, কে ছিলেন আপনার উত্তর করেন, পরে আমি দেখে আপনাদেরকে পুরস্কারের ব্যবস্থা করব। ঠিক আছে, ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে উত্তরে কি? বেগম রাজিয়া বানু। ওকে, পরের প্রশ্নটা দেখেন, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? অলরেডি কিন্তু আমরা এটা বলে দিয়েছি, আপনারা উত্তর করেন। জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীকের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? ওই যে 1-2-2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3-4-4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5-6-6-2
রাজনাগরিক বাঙালি, তাই না? ওকে, তাহলে কততে আছে বলেন, কত নম্বর অনুচ্ছেদে আছে? তাহলে দেখেন জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক, দেখেন এখানে অনুচ্ছেদ হচ্ছে কত নম্বর অনুচ্ছেদে? উত্তরটা আমরা দেখে নেই, উত্তরটা দেখে নেই, উত্তরটা দেখে নেই। খ, তারপরে আমি ব্যাখ্যা করতেছি। 4-এ আছে, খেয়াল করে দেখেন, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। দেখেন অনুচ্ছেদ কত? 4। কয়টা বিষয় আছে এখানে? 3টা বিষয় আছে। কয়টা বিষয় আছে? 3টা বিষয় আছে। তার মানে 4-এর 1-এ কি আছে? 4-এর 1-এ আছে জাতীয়, জাতীয় কি সঙ্গীত। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা আই লাভ ইউ, নাকি? জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। ওকে, জাতীয় সঙ্গীত, হ্যাঁ। আর 4-এর 2-এ আছে কি? জাতীয় পতাকা, পতাকা। 4-এর 3-এ আছে কি? প্রতীক। 4-এর 3-এ কি আছে? প্রতীক। খেয়াল করেন, তার মানে দেখেন 4-এর 1, 2, 3। তাহলে এখানে যদি এভাবে একটু মনে রাখেন যে জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয় তখন কি পতাকা ওড়ে, ওড়ে কিনা? পতাকা ওড়ে। আর পতাকা কি? একটা প্রতীক, পরিচয় বহন করে। যে দেশের একটা পতাকা থেকে আমরা বুঝতে পারি না যে এই পতাকার দিকে, যেমন ব্রিটেনের পতাকা, আমেরিকার পতাকা, ভারতের পতাকা, বাংলাদেশের পতাকা, পাকিস্তানের পতাকা, আমরা পতাকা দিয়ে ওই দেশটাকে আইডেন্টিফাই করতে পারি, তাই না? তাহলে দেখেন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় পতাকা ওড়ে পথ করে, আর পতাকা কি? প্রতীক হিসেবে মানে একটা পরিচয় বহন করে। সো এই এর মধ্যে কি আছে? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। তাহলে এখানে আমরা বলেছি অনুচ্ছেদ হচ্ছে 4। খেয়াল করেন এখানে কিন্তু মানে প্যাঁচ আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে কততে, তাহলে হবে কিন্তু কত? 4-এ। আর যদি বলা হয় জাতীয় সঙ্গীত মানে আমার সোনার বাংলা গানটির প্রথম যে 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত, এটা কততে আছে, তখন কিন্তু যদি অপশনে 4-1 থাকে বা 4-2 থাকে বা 4 থাকে, তখন কিন্তু উত্তর হবে কি? 4-এর 1-এ। 4 না, কিন্তু একসাথে যদি থাকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে কততে, তাহলে হবে 4। আর যদি বলা হয় জাতীয় সঙ্গীত যে আমার সোনার বাংলা আই লাভ ইউ গানটার যে প্রথম 10 লাইন, সেটা কততে আছে? 4-এর 1-এ আছে। বুঝেছেন বিষয়টা? ওকে, এখন অনেকের কাছে কনফিউশন হয়, সেটা হচ্ছে যে অনুচ্ছেদ এবং ইয়েগুলো আপনাদের কনফিউশন হয়। দেখেন এটা একটা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের আন্ডারে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে দফা, মনে রাখবেন, দফা। আর এই দফার অধীনে যেগুলো থাকে সেগুলোকে আবার বলা হচ্ছে উপদফা। সেগুলো কি বলা হচ্ছে? উপদফা। আর এটাকে বলা হচ্ছে অনুচ্ছেদ। খেয়াল করেন, অনুচ্ছেদ। সংবিধান তো পড়বেন, সব জীবনের সব ক্ষেত্রেই লাগবে, চাকরির ভাইবা পর্যন্ত, যে কোনো চাকরির ভাইবাতে যান আপনি, সংবিধান আপনার লাগবে। সরি। তাহলে দেখেন এটা কি বলা হচ্ছে? কি অনুচ্ছেদ বা আর্টিকেল। আর্টিকেল, এটাকে বলা হচ্ছে অনুচ্ছেদ বা আর্টিকেল। আর এটাকে বলা হচ্ছে দফা, বা ইংরেজিতে বলা হয় ক্লজ। ক্লজ। এরপর হচ্ছে উপদফা, এটাকে বলা হচ্ছে সাব ক্লজ। সাব ক্লজ, CLAUS, সাব ক্লজ। ঠিক আছে? তাহলে ইংরেজিতে বলেন আর্টিকেল, দফা, ক্লোজ, সাব ক্লোজ। বলেন আর্টিকেল, ক্লোজ, সাব ক্লোজ। আর বাংলায় হচ্ছে অনুচ্ছেদ, দফা এবং উপদফা। ঠিক আছে? সংবিধানের ক্ষেত্রে সাধারণত ধারা কথাটা বলা হয় না, সংবিধানের ক্ষেত্রে কি বলা হয়? অনুচ্ছেদ কথাটা বলা হয়। ক্লিয়ার? তাহলে সংবিধান কত প্রকার? 2 প্রকার। কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে? তফসিল দিয়ে শুরু হয়েছে। কয়টা তফসিল? 7টা তফসিল। আর এ পর্যন্ত কয়টা সংশোধনী হয়েছে? 4 হালি 1টি, তার মানে হচ্ছে 17টি সংশোধনী হয়েছে। কি ভালো লাগতেছে? মুখস্থ হচ্ছে? সহজ লাগতেছে? ইনশাল্লাহ আস্তে আস্তে আরো সহজ, আমরা মানে সহজ থেকে কঠিনের দিকে যাবো, আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবো। তাহলে আমাদের এটার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে খ। ঠিক আছে? অর্থাৎ 4 নম্বর অনুচ্ছেদে আছে। আর যদি বলা হতো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা 10 লাইন, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? এটা প্রথম 10 লাইন নাকি মাঝের 10 লাইন নাকি শেষের 10 লাইন? প্রথম 10 লাইন, এটা আছে 4-এর 1-এ। আর প্রতীক হচ্ছে কি আমাদের? প্রতীক হচ্ছে 2 পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার উপরে পরস্পর সংযুক্ত পাট গাছের 3টি পাতা এবং 2 পাশে 2টি করে কি? তারকা চিহ্ন, তাই না? আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে, না একটা? কয়টা? এটা কিন্তু পরীক্ষা আসে যে জাতীয় প্রতীকের মধ্যে তারা কয়টা, জাতীয় প্রতীকের মধ্যে তারা কয়টা, মানে স্টার কয়টা? 4টা তারকা চিহ্ন রয়েছে। ক্লিয়ার? আর জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক দেখলাম আমরা। আর পতাকা হচ্ছে আমাদের 10:6। আমাদের জাতীয় পতাকার মাপ কত? এটা পরীক্ষা আসে কিন্তু। জাতীয় পতাকার মাপ কত? জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6 বা 5:3 বা 2.5:1.5। অর্থাৎ এটা হতে পারে মিটার,
এটা হতে পারে ফুট, অথবা এটা কিলোমিটার। যদি কিলোমিটার হয় 10 কিলোমিটার বাই 6 কিলোমিটার, মিটার হলে 10 মিটার বাই 6 মিটার, ফুট হলে 10 ফুট বাই 6 ফুট, ইঞ্চি হলে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। তাহলে আমাদের এটা জাস্ট এই রেশিওতে চলে আসবে। অর্থাৎ জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6 বা 5:3 বা 2.5:1.5। এখন আপনারা বলেন তো জাতীয় পতাকার ডিজাইনার কে, বলেন তো দেখি কে কে পারেন। জাতীয় পতাকার ডিজাইনার কে? অনেক বিস্তারিত আলোচনা হবে কিন্তু, হ্যাঁ ক্লাসটা একটু হ্যাঁ হচ্ছে এই আসেন আসেন আসেন, আরে আসেন 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 আসেন, ক্লাস নাকি ফাটাফাটি হচ্ছে, কিন্তু হঠাৎ করে আসলে মানে প্রথম ক্লাস তো একটু মনে হচ্ছে প্রথমের দিকে মনে একটু জড়তা কাজ করতেছিল, তাই না? জড়তা কাজ করা মানে অফলাইনের সংবিধানের যে ক্লাসটা, বিশ্বাস করেন এই সংবিধানের ক্লাসটা যদি অফলাইনে আপনি করতেন তাহলে আপনাকে রিসাইট করতে হতো, কারণ এখানে একপাক্ষিক তো, শুধু আমি বলে যাচ্ছি, কিন্তু আপনার যখন রিসাইটেশনটা যখন হতো, যদি আপনি আমার সাথে যদি রিসাইট করতেন দেখবেন একটা রিদম কাজ করতো, চমৎকার ভাবে হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালো করব, কারণ অনেক গোলা বারুদ নিয়ে আমরা আজকে যুদ্ধে নেমেছি প্রিয় যোদ্ধারা। চলুন আমরা তাহলে দেখি যে সংবিধান হচ্ছে তাহলে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক কততে আছে? এটা আছে 4 নম্বর অনুচ্ছেদে আছে। 4-এর 1-এ আছে জাতীয় সঙ্গীত, 4-এর 2 আছে জাতীয় পতাকা এবং 4-এর 3-এ আছে 3 নম্বর দফায় আছে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। তাহলে জাতীয় পতাকার ডিজাইনার দেখি কে কে বলতে পেরেছেন। জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কে? হ্যাঁ, কামরুল হাসান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মামুনুর রশিদ বলেছেন যে কামরুল হাসান, অনেকেই উত্তর দিয়েছেন কামরুল হাসান, সবসময় শুধু হাসান, তাই না? আচ্ছা, বোরিং হলে বলবেন, বোরিং হলে বলবেন, আমি কিন্তু গানও শুনাই, হ্যাঁ মাঝে মাঝে গানও শুনাই, শুনবেন 2 লাইন শুনবেন? হ্যাঁ, বোরিং লাগতেছে শুনবেন 2 লাইন, তাহলে শোনাই দিব কি গান? হ্যাঁ বলেন, আপনারা যদি বলেন 2 লাইন শোনাই দেই। কারণ একটা জিনিস মনে রাখবেন, যদি হচ্ছে আপনার মানে পড়াশোনার মধ্যে যদি কি এন্টারটেইনমেন্ট যদি না থাকে, এনজয়মেন্ট যদি না থাকে, তাহলে কিন্তু সেখানে শুধু শুধু সময় নষ্ট করা হবে, তাই না? এই জন্য কি করতে হবে, মানে মজা নিয়ে নিয়ে পড়তে হবে। আপনারা যখন একটা পড়া পড়বেন সেটাকে কি করবেন? এনজয় করবেন, বুঝতে পেরেছেন? আর আমি ক্লাসটাও এনজয়েবল করে নেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট ক্লাস, আশা করি পরের ক্লাসগুলোতে ক্যামেরার সামনে তো অনেক সময় অনেক মানে ওইভাবে এক্সপ্রেশনটা আসে না, কিন্তু তারপরেও চেষ্টা করবো আমরা যাতে করে অফলাইনের মতো ক্লাসটা একেবারে প্রাণবন্ত করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে গান কে কে শুনতে চেয়েছেন? গান কি শুনতে চান? আচ্ছা, কেউ তো শুনতে চান না, ঠিক আছে, তাহলে গান যেহেতু শুনতে চান না তাহলে থাক নাকি। আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার, এমনে কি আছে পারো যদি খুঁজে নাও, আমি তোমাকে বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। হবে হবে হবে, কি আওয়াজ নাই কেন? জিমানি ক্লাস হবে না কিন্তু, হ্যাঁ ফাটাফাটি ক্লাস হবে, আগেই বলেছি যে হয়েছে ক্লাস হবে। চলেন আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি পরের স্লাইডে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। পরের স্লাইডে, ওরে বাপরে বাপ, আপনাদের তথ্য চলে এসেছে যে কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। এটা তো আসতেই পারে, তাই না? যেহেতু আপনার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, এই অনুচ্ছেদটা তো অবশ্যই শিখে যেতে হবে যে অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে। ট্রাই করেন, প্রথমে টিরাই করেন, প্রথমে সবাই টিরাই করেন, টিরাই করে যদি না পারেন তাহলে আমি বলবো, ঠিক আছে? যশোরের কেউ আছেন এখানে? যশোর, মাগুরা, নড়াইল, কয় স্যার কিলাস নিবেন না আজকে, কিলাস? ওকে, তাহলে প্রথমে টিরাই করেন আপনারা, টিরাই করে যদি না পারেন তাহলে আমরা দেখবো উত্তরটা কি এখানে। তাহলে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে, দেখি দেখে পারেন। হ্যাঁ, অনেকেই সি বলেছেন, সি না, 18 বলেছে, 18 না, না 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 18 না, নো নো, না বললে কেমনে বুঝতে পারবো আমার কে? আচ্ছা আচ্ছা, একজন বলছে না বললে আমার কে, তাই না? মজা নিচ্ছে খুব। ওকে, চলবে, হ্যাঁ দম আছে তো, দম আছে তো। 2 ঘন্টা মিনিমাম, 2 ঘন্টা। যদি বোরিং লাগে বলবেন, হ্যাঁ স্পেশাল সালসার ট্যাবলেট, ক্যাপসুল, হোমিওপ্যাথিক পুড়িয়া যা লাগে আমি দিব, ঠিক আছে? ওকে, শুধু
এনার্জি থাকতে হবে, দম থাকতে হবে, কারণ দম না থাকলে হবে না। কারণ আপনারা যোদ্ধা, আপনারা হচ্ছে প্রিয় যোদ্ধা। আর দেখবেন যে কত লক্ষ পরীক্ষা দেয় প্রাইমারিতে, কত লক্ষ পরীক্ষা দেয়, লক্ষ লক্ষ পরীক্ষা দেয়। আর এই লক্ষ লক্ষ যোদ্ধাদের মধ্য থেকে আপনাদেরকে সেই যোদ্ধা হতে হবে, হ্যাঁ, যে যোদ্ধারা কি সফলভাবে কি করতে পারবে, অস্ত্র চালাতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা উত্তরটা দেখি কি এটার উত্তরটা হচ্ছে খ, 17 নম্বর। যদি প্রশ্নটা এভাবে থাকে যে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, যদি অবৈতনিক বাধ্যতামূলক না দিয়ে যদি বলা হয় শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে, এই 17 নম্বর অনুচ্ছেদ। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যদি আইন কানুনগুলো যদি পাশ করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই অনুচ্ছেদকে বেস করতে হবে। এই জন্য সংবিধানকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ল, ফান্ডামেন্টাল আইন বা ল, অর্থাৎ মৌলিক দলিল, রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। অর্থাৎ মানে আমরা বলেছি না যে আসলে ওইদিকে তো আমি আরো ডিটেলস আলোচনা করি নাই, যে লিখিত সংবিধান থাকে, অলিখিত সংবিধান থাকে। লিখিত সংবিধান কেন? কারণ ম্যাক্সিমাম বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতির ম্যাক্সিমাম বিষয়গুলো লিখিত আকারে থাকে। যেমন ব্রিটেনের সংবিধান দেখেন আপনি, এখানে কিন্তু কোনো লিখিত সংবিধান না, বাট এখানে কিন্তু কিছু লিখিত বিষয় রয়েছে। যেমন ম্যাগনা কার্টার নাম শুনেছেন? ম্যাগনা কার্টা, হ্যাঁ, কি এটা? হ্যাঁ, ব্রিটেনের রানী, তাই না? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা হচ্ছে একটা চুক্তি। ম্যাগনা মানে হচ্ছে কি? ম্যাগনা মানে হচ্ছে ম্যাগনা, ম্যাগনা মানে হচ্ছে গ্রেট। ম্যাগনা, ম্যাগনা মানে কি? গ্রেট, গ্রেট। ম্যাগনা মানে হচ্ছে গ্রেট। আর চার্টার, হ্যাঁ, কার্টা মানে হচ্ছে কার্টার, কার্টা, কার্টা মানে হচ্ছে চার্টার, চার্টার, চার্টার মানে হচ্ছে সনদ। তার মানে গ্রেট চার্টার মানে মহাসনদ। 1215 সালে ব্রিটিশ রাজা জনের সাথে ব্যারনদের, ব্যারন, ব্যারন হচ্ছে যারা ভূস্বামী ছিল, এই ব্যারনদের কি হয়েছিল? একটা চুক্তি হয়েছিল। অর্থাৎ রাজার ক্ষমতাকে কি করা হয়েছিল? হ্রাস করা হয়েছিল, কমানো হয়েছিল। কারণ রাজার এত ক্ষমতা যে রাজার ক্ষমতাকে হ্রাস করার জন্য এই চুক্তিটা করা হয়েছিল। তো এটাও কিন্তু ব্রিটেনের সংবিধানের একটা ভিত্তি। এই ম্যাগনা কার্টাকে ব্রিটেনের সংবিধানের কি বলা হয়? ভিত্তি। এরকম আরো অনেকগুলো চুক্তি আছে যেগুলো লিখিত আকারে আছে। অর্থাৎ মানে অলিখিত বলা হলেও কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো লিখিত। এই জন্য বলা হয় যে পৃথিবীতে এমন কোনো সংবিধান নাই যেটা একেবারে 100% লিখিত আবার 100% অলিখিত। বুঝতে পেরেছেন বিষয়টা? যেমন ধরেন পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান, আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। আর এই সংবিধানে মাত্র 60টা অনুচ্ছেদ রয়েছে, 7, অনলি 7, মাত্র 60টি অনুচ্ছেদ রয়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে। তারা 60টি সংবিধান নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তারপরেও তাদের কিছু কিছু বিষয় লিখিত আছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ লিখিত সংবিধান হলো কিছু কিছু বিষয় অলিখিত আকারে আছে, অর্থাৎ সংবিধানের ভিতরে সেগুলো নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? এজন্য বলা হয়, যেমন ধরুন বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে একটা উদাহরণ দেই, যে বাংলাদেশের সংবিধানে দেখেন হুইপের নাম শুনেছেন? হুইপ, হুইপ মানে তো হচ্ছে চাবুক, তাই না? আমরা হচ্ছে হুইপ, হুইপ মানে চাবুক। সংসদে দেখবেন যে একজন সংসদ মানে সরকারি দলীয় একজন হুইপ থাকে এবং একজন বিরোধী দলীয় হুইপ থাকে। তো এই হুইপের কথা কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদে কিন্তু উল্লেখ নাই, বাট এটা অলিখিত আকারে, কিন্তু এটাও সংবিধানের একটা অংশ। বুঝতে পেরেছেন বিষয়টা? এই জন্যই বলা হচ্ছে যে প্রকৃতভাবে কোন সংবিধানই লিখিত নয়, আবার প্রকৃতপক্ষে কোন সংবিধানে আবার অলিখিত নয়। তাহলে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে কততে বলেন তো ভাইরা আমার? কততে বলা হয়েছে? 17 নম্বর অনুচ্ছেদে। চলেন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? চলাফেরার স্বাধীনতা, আপনার যেখানে খুশি সেখানে চলাফেরা করেন, হ্যাঁ, চলাফেরার স্বাধীনতা। এখন আপনি চলাফেরা করতেছেন, দেখা গেল কিছু এখানে বলা আছে যে মানে যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে আপনার চলাফেরার স্বাধীনতা থাকবে। আপনি এখন ধরেন রাত 3টার সময় বের হয়েছেন, বের হয়ে ওইটা খাইছেন বাংলা, তারপর চলে গেছে কি, পুলিশ কি ছেড়ে কথা বলবে? তো রাত 3টার সময় আপনি মাতলামি করতে করতে দেখা যাচ্ছে নীলক্ষেত মোড়ে গিয়ে আপনার কয়েকজন বন্ধু মিলে এখন শুরু করে দিচ্ছেন চলে গেছে কি, পুলিশ কি ছেড়ে কথা বলবে? তার মানে যুক্তিসঙ্গ বিধিনিষেধ সাপেক্ষে আপনার চলাফেরার স্বাধীনতা থাকবে। কিছু রেস্ট্রিক্টেড এলাকা আছে, হ্যাঁ, ধরেন সচিবালয়, তারপরে মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু কিছু জায়গা, যে জায়গাগুলোতে সংরক্ষিত জায়গা সেগুলোতে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। ইচ্ছা করলে আপনি সেখানে ঢুকতে পারবেন না, কারণ এখানে বলা হয়েছে যে যেখানে বিধিনিষেধ থাকবে সেখানে আপনি চলাফেরা করতে পারবেন না। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটা আপনার মৌলিক অধিকার, চলাফেরার স্বাধীনতা। এখন ধরেন আপনি রমনা পার্কে যাবেন, এখন দেখা গেল আপনাকে রমনা পার্কে ঢুকতে দেওয়া হলো না, তখন কি হবে? আপনার মৌলিক অধিকারটা হরণ করা হবে। এজন্য আপনি আদালতের আবার প্রতিকার করতে পারবেন, অর্থাৎ মানে রিট
আপনি রিট করতে পারবেন আদালতে, রিট আবেদন করতে পারবেন কেন আপনার চলাফেরার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হলো। বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো, সেই মৌলিক অধিকারগুলো হচ্ছে আদালতের মাধ্যমে কি করা যায়, বলবৎ করা যায়। তাহলে আমরা এখানে এই অনুচ্ছেদটা কি, চলাফেরার স্বাধীনতা, এটা কততে আসছে বলেন তো? চলাফেরার স্বাধীনতা, অনেকে উত্তর দিয়েছে চলাফেরার স্বাধীনতা হচ্ছে, হ্যাঁ চলাফেরার স্বাধীনতা 36 নম্বর অনুচ্ছেদে আছে। ভেরি গুড, আমরা উত্তরটা দেখি। চলাফেরার স্বাধীনতা আছে 36 নম্বর অনুচ্ছেদে আছে, ঠিক আছে। তার মানে যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে চলাফেরার স্বাধীনতা থাকবে। আচ্ছা আমরা দেখি তাহলে, আমরা প্রথমে বলেছি তাহলে এটা একটা মৌলিক অধিকার, আর মৌলিক চাহিদা দুটো কিন্তু প্যাচ লাগবে। মনে রাখবেন মৌলিক চাহিদা হচ্ছে 15 নম্বর অনুচ্ছেদে আছে, সরি মৌলিক চাহিদা হচ্ছে 15 নম্বর অনুচ্ছেদে আছে, 15 নম্বর অনুচ্ছেদ মৌলিক চাহিদা। মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কত নম্বর অনুচ্ছেদে আছে? 15 নম্বর অনুচ্ছেদে আছে। আর মৌলিক অধিকার আছে 3য় ভাগে। সংবিধানের কত ভাগে বলেন তো? 3য় ভাগে। মনে রাখবেন সংবিধানের কত ভাগে আছে? 3য় ভাগে। মনে রাখবেন যে এখানে 3য় ভাগটাতে 26 থেকে 47 ক পর্যন্ত অনুচ্ছেদ গুলো আছে, 26 থেকে 47 ক পর্যন্ত, কিন্তু মৌলিক অধিকার আছে 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে মোট 18টি। মনে রাখবেন মোট মৌলিক অধিকার কতটি? মোট মৌলিক অধিকার হচ্ছে 18টি, ঠিক আছে। যদি পরীক্ষায় আসে যে মৌলিক অধিকারের সংখ্যা কতটি, 18টি, এবং সংবিধানের কোন ভাগে আছে? 3য় ভাগে মৌলিক অধিকারগুলো আছে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে 27 থেকে কত? 44 পর্যন্ত। তাহলে মনে রাখবেন মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার এক না। মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। রাষ্ট্র আপনার এটার জন্য ব্যবস্থা করবে, যে ক্ষেত্র তৈরি করে দিবে আপনার কর্মসংস্থানের জন্য, চাকরির কর্মসংস্থান যাতে হয় সেরকম ক্ষেত্র প্রস্তুত করবে, খাদ্য শস্য উৎপাদন করবে, বিভিন্ন ধরনের আমাদের যে ফান্ডামেন্টাল নিডস, যেগুলো এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিডস। আর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস গুলো সরকার আপনাকে দিতে, রাষ্ট্র আপনাকে দিতে বাধ্য। যদি কোনো কারণে আপনার ফান্ডামেন্টাল রাইটস যদি কি হয়, লঙ্ঘিত হয়, তাহলে আপনি মামলা করতে পারবেন, আদালতের দ্বারস্থ হতে পারবেন। কিন্তু যদি মৌলিক চাহিদা আপনার এখানে লঙ্ঘিত হলে আপনি কিছু করতে পারবেন। ধরেন আপনি এক বেলা খাইছেন, 2 বেলা খান নাই, তাহলে আপনি আমি 3 বেলা খাইতে পারতেছি না, আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করুন, তাহলে কি হবে? হবে না। তাহলে হবে না, কারণ খাদ্য যোগান, আপনাকে চাকরি করতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে, আপনাকে চেষ্টা করে আপনার খাদ্য মানে কি করতে হবে, আপনাকে নিজে চেষ্টা করে পরিশ্রম করে উপার্জন করতে হবে। বাট রাষ্ট্র যথোপযুক্ত পরিবেশ তৈরি করে দিবে। কথা কি ক্লিয়ার? এই কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল নাই তো? ওকে, তাহলে মনে রাখবেন মৌলিক চাহিদা হচ্ছে কত? চাহিদা 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 হচ্ছে কত? 15তে। আর মৌলিক অধিকার গুলো আছে 3য় ভাগে। মোট মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 18টি, ঠিক আছে। যেমন 27, 28, 29, 30। যেমন 27 আছে মানে আইনের দৃষ্টিতে সমতা, 28 আছে আপনার হচ্ছে ধর্ম প্রভৃতি কারণ বৈষম্য, নারী পুরুষের সমান অধিকারের কথা বলেছে 28। 29 আছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। 30 আছে, 30টা আবার মৌলিক অধিকার না। 30 আছে যে বিদেশি কোনো খেতাব নিতে গেলে রাষ্ট্রপতির কি নিতে হবে? রাষ্ট্রপতির স্বাক্ষর নিতে হবে, মানে পূর্ব অনুমতি নিতে হবে। যাই হোক, অত ডিটেলস আমরা যাচ্ছি না। আমরা আশা করি বুঝতে পেরেছি যে পরীক্ষায় আসবে যে মৌলিক অধিকারগুলো কত নম্বর ভাগে আছে? 3য় ভাগে আছে। ক্লিয়ার? মৌলিক অধিকারগুলো কত ভাগে আছে? 3য় ভাগে আছে। বোঝা যাচ্ছে? ভেজাল নাই? হ্যাঁ, কোনো ভেজাল নাই। বোঝা যাচ্ছে তো নাকি? না বোঝা গেলে বলবেন, হ্যাঁ, না বোঝা গেলে বলবেন। ওকে, বলেন সবাই, বলেন 1, 2, 2 ক। বলেন সবাই। 1, 2, 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম। 3, 4, 4 ক ভাষা, সঙ্গীত, প্রতিকৃতি। 5, 6, 6, 2 রাজনাগরিক বাঙালি। তাহলে মৌলিক চাহিদা 15তে আছে, আর মৌলিক অধিকার আছে হচ্ছে 3য় ভাগে 27 থেকে 44 পর্যন্ত অনুচ্ছেদ। চলেন আমরা সামনে আগাই। আমরা পরের প্রশ্নটা কি দেখি। ওরে বাপরে, বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক এর স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, তাই না? স্মরণকালে মানুষ এখন সবচেয়ে বেশি কথা বলার স্বাধীনতা ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? চিল্লা বলেন, ঠিক কিনা? যাকে খুশি তাকে যা কিছু বলা যাচ্ছে, তাই না? ডক্টর ইউনূসকেও গালিগালাজ করা যাচ্ছে, ঠিক কিনা? ওকে, সবাইকে তাহলে এটা কিন্তু সংবিধানেই দেওয়া হয়েছে যে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক এবং কথা বলার স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু এটার অর্থ কি এটাই আপনি যা খুশি তাই বলে দিলেন? আমি আসছি এখানে ক্লাস দিচ্ছি, আপনার আমাকে ভালো লাগলো না তাই বলে আপনি আমাকে গালিগালাজ করবেন? যা খুশি আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে বলে? এটা কি যুক্তিসঙ্গত? বিধি নিষেধ রয়েছে, এখানেও কি আছে?
যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে কি আছে আপনার মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্র কি করবে, নিশ্চিত করবে। আপনার যা খুশি তাই আপনি ওই যে শাহবাগের মোড়ে গিয়ে দাঁড়িয়ে আপনি বক্তব্য দেন, যা কিছু বক্তব্য আছে আপনার মনের কথা আছে আপনি বলেন, কোনো সমস্যা নাই, গঠনমূলক সমালোচনা করেন। কিন্তু আপনি কি করবেন, উস্কানি দিবেন, কারো সম্মানহানি করবেন, ঠিক আছে, কাউকে অপমানিত করবেন, এই ধরনের স্বাধীনতার কথা কিন্তু এখানে দেওয়া নাই। বোঝা গেল বিষয়টা? তাহলে বিবেক, চিন্তা, বিবেক এবং বিবেকের স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে আছে এটা বলেন তো, কত নম্বর অনুচ্ছেদে আছে? আচ্ছা, আমরা দেখবো উত্তরটা, আপনারা আনসার করতে থাকেন, আমরা দেখবো এটা। হ্যাঁ, সবাই বলেন আমার সাথে। এমন একটা মানে সালসা পুরিয়া, হোমিওপ্যাথিক পুরিয়া খাওয়াবো আপনাকে, বিশ্বাস করেন আপনি আজীবন মনে রাখতে পারবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি মনে রাখতে পারবেন। দিব দরকার নাই মনে হয়, থাক তাহলে। আপনাদের আগ্রহ নাই, চাচ্ছেন না, মানে আমি যে টেকনিক বা কৌশল পুরিয়াগুলো দিই এটা আপনারা চাচ্ছেন না, তাহলে থাক, বাদ দেই নাকি? চলেন সামনে যাই। দিব ওকে, তাহলে সবাই বলেন চলাফেরা, বলেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। এখান থেকে প্রাইমারিতে একটা এসেছিল কিন্তু, হ্যাঁ, মানে চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। খেয়াল করেন কি বলেছি, 46 থেকে 36 না 36 থেকে 36, 37, 38, 39, 40 এবং 41। 36 থেকে কত? 36 থেকে 41, 6টা অনুচ্ছেদ মুখস্থ হয়ে গেছে। বলেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। বলেন একবার বলেন, ওই পাশে বলেন, জোরে জোরে বলেন। যারা টেবিল চেয়ারে বসে আছেন শুনুক, আপনাদের বাবা মা ভাই বোন যারা আছে, যে আপনি পড়ালেখা করতেছেন, আপনি যে পড়ছেন এটা শুনুক। সবাই বলেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। খেয়াল করেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা। 39-এর নিচে লিখবো কি? চিন্তা, পেশা, পেশাব করে দিয়েন না আবার, পেশা, একজন পেশা লিখতে গিয়ে দেখতে খাতার মধ্যে পেশাব লিখে ফেলছে ভুল করে, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। বলেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। মুখস্থ হয়েছে? সত্যি করে বলেন মুখস্থ হয়েছে? তাহলে দেখেন 36 অনুচ্ছেদ কত? 36। চলাফেরা মানে কি? চলাফেরার স্বাধীনতা। 37-এর নিচে কি আছে? সমাবেশ করার স্বাধীনতা। পরীক্ষা যদি আসে সমাবেশের স্বাধীনতা কততে আছে? 37-এ আছে। 38-এ কি আছে? সংগঠনের স্বাধীনতা। 39-এ কি আছে? চিন্তা, বিবেক এবং বকবক করার স্বাধীনতা, তাই না? এখানে সংবাদপত্রের স্বাধীনতার কথাও বলা হয়েছে। ওকে, 40-এ আছে কি? পেশা ও কাজের স্বাধীনতা। তার মানে যা খুশি পেশা আপনি গ্রহণ করতে পারেন, সেটা রাষ্ট্র অনুমোদিত হতে হবে। হ্যাঁ, কাজের স্বাধীনতা, যা খুশি তাই করেন, আপনি মুচিগিরি করেন, চামারগিরি করেন, সুইপার করেন, সেটা বৈধ হতে হবে, রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হতে হবে। কিন্তু অবৈধ কোনো ব্যবসা, হ্যাঁ, আমি চুরি করি স্যার, এটা আমার পেশা, আমি চুরি করি, এটা আমার পেশা, তাহলে কি হবে না, কারণ এটা রাষ্ট্র কর্তৃক অপরাধ, অর্থাৎ এটা অনুমোদিত নয়। বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে আমরা যদি বলি যে সব ধরনের স্বাধীনতা দেখেন 36 থেকে 41 পর্যন্ত আছে। 41 আছে ধর্মীয় স্বাধীনতা, যার ধর্ম তার কাছে। আমরা সংবিধানও বুঝি না, ধর্মও বুঝি না, নিজেদের বিবেক বিবেচনাও বুঝি না, তাই না? আপনি হিন্দু, আপনার হিন্দু ধর্ম পালন করেন, হিন্দু ধর্ম প্রচার করেন, আপনি পূজা অর্চনা করেন, মানুষকে আপনার ধর্মের প্রতি আহ্বান করেন যে আপনার ধর্ম শান্তির ধর্ম, আপনি এই ধর্মের প্রতি মানুষকে সঠিক পথ আহ্বান করেন, রাষ্ট্র এটা অনুমোদন দিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু জোর করে, প্রলুব্ধ করে, চাপ প্রয়োগ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে যে তার ধর্মের দিকে নিয়ে যাবেন, এটা রাষ্ট্র অনুমোদিত নয়। আপনি মুসলিম, আপনি নামাজ পড়েন, মসজিদ বানান, আপনি কাউকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু কাউকে জোর করে, চাপ প্রয়োগ করে ধর্মান্তরিতকরণ করা যাবে না। আপনি খ্রিস্টান,
অনুরূপ ভাবে আপনি এই কাজগুলো করতে পারবেন। এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। বোঝা গেল? তাহলে পরীক্ষা যদি আসে চলাফেরার স্বাধীনতা কততে আছে? 36। সমাবেশের স্বাধীনতা কততে আছে? 37। একটু পরে কিন্তু ওয়াজ হবে, হ্যাঁ, আমি ক্লাসে ওয়াজও করি, ঠিক আছে? তো আপনাকে তো বলা হয় না, আমি কিন্তু 2010 সাল থেকে পড়াই। 32তম বিসিএস থেকে বাংলাদেশে কোচিং গুলোতে পড়াই আমি। বিসিএস কনফিডেন্সের নাম শুনেছেন আপনারা। সেখানে 31তম বিসিএস এর ভাইবা দেওয়ার পরে আমি সেখানে টিচার হিসেবে জয়েন করি। তারপর থেকে ক্লাসের আমার জার্নি শুরু। প্রায় 15 বছর যাবত আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো ক্লাস করতে গিয়ে দেখা গেল যে অনেক সময় আমি ওয়াজও করেছি, ওয়াজের সুরেও পড়িয়েছি। সবাই বলেন চলাফেরার সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। ভাইরা আমার চিল্লায় বলেন চলাফেরা সমাবেশে সংগঠনের চিন্তা, পেশা ও ধর্মীয় স্বাধীনতা। পারা যাবে এখন? তাহলে চলাফেরার স্বাধীনতা কতটা আছে? 36-এ। সমাবেশের স্বাধীনতা কতটা আছে? 37-এ। সংগঠনের স্বাধীনতা 38-এ। চিন্তা, বিবেক এবং কথা বলার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা কতটা আছে? 39-এ। পেশা ও কাজের স্বাধীনতা আছে 40-এ এবং ধর্মীয় স্বাধীনতা আছে 41-এ। চলুন আমরা তাহলে উত্তরটা কি পেলাম এখানে? 39 নম্বর অনুচ্ছেদ, অর্থাৎ চিন্তা, বিবেক এবং কথা বলার স্বাধীনতা আছে কত নম্বর অনুচ্ছেদে? 39 নম্বর অনুচ্ছেদে। ভুল হবে আর কখনো? হবে? ইনশাল্লাহ ভুল হবে না। চলেন তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। কি আছে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা হয়েছে? ওরে বাপ রে বাপ, এটা আবার কি? হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল, কঠিন ব্যাপার। যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে? বলেন তো, অ্যাটর্নি জেনারেল কে কে হতে চান? কেউ হতে চান না? আচ্ছা বলেন তো, বাংলাদেশের বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে আর কত নম্বর অনুচ্ছেদে আছে? কমেন্ট করেন। কি ব্যাপার, আপনারা তো আলসা কেন ভাই? আপনারা আলসা কেন? একটা কমেন্ট করলে কি মানে কি হবে? পাপ হবে? হ্যাঁ, কমেন্ট করলে কি পাপ হবে? না পারলে প্রশ্নবোধক চিহ্ন দেন। হ্যাঁ, আপনাকে যুদ্ধক্ষেত্রে আছেন, আপনি নাচতে নেমে তো ঘোমটা দিলে হবে না। কারণ আপনি যখন একটা কমেন্ট করবেন, আপনার কাছে যে আমাদের যে এই পেজের যে ভিডিওগুলো আপলোড করা হয়, ক্লাসগুলো হয়, তখন আপনার কাছে ফেসবুক পৌঁছায় দিবে। আপনি যদি লাইক, কমেন্ট এগুলো না করেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন না। এটা হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম, ঠিক আছে? তাহলে বসে থাকলে হবে? আপনার যোদ্ধা, সবসময় আপনাকে প্রশিক্ষণের মনোভাব থাকতে হবে। তাহলে কমেন্ট করেন অ্যাটর্নি জেনারেল, বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কে আর কত নম্বর অনুচ্ছেদে আছে? এখান থেকে প্রথমে ট্রাই করেন কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল কথা বলা আছে। তারপরে অ্যাটর্নি জেনারেল জিনিসটা কি এবং কিভাবে সহজে মনে রাখা যাবে, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে, এই বিস্তারিত আমি আলোচনা করবো, ঠিক আছে? কাজে কোনো সমস্যা নাই। প্রথমেই বলেছি, আমরা একটা ডায়লগ দিয়েছিলাম না যে সংবিধান হচ্ছে সবচেয়ে সহজ। সংবিধান কি পৃথিবীর সবচেয়ে সহজ। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, আশা করি সহজ লাগতেছে। তাহলে উত্তরটা আমরা দেখে নেই। উত্তরটা হচ্ছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের কাছে। একটা ফ্লাই কিস ছিঁড়ে দিলাম। ওকে, গ 64 নম্বর অনুচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেল যে কোনো জিনিসকে সিম্পলি ডিফাইন করবেন, বড় করে সংজ্ঞায়িত করবেন না কম। তাহলে অ্যাটর্নি জেনারেল কি? আইনজীবী একজন, সোজা কথা, একজন আইনজীবী। কি ধরনের আইনজীবী? রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, অর্থাৎ রাষ্ট্রের প্রধান যে আইন কর্মকর্তা, এই প্রধান আইন কর্মকর্তাকে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? তাহলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমরা লিখে ফেলি, রাষ্ট্রের প্রধান। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, ঠিক আছে? প্রধান আইন কর্মকর্তা, প্রধান আইন কর্মকর্তা লিখবো আমরা, আইন কর্মকর্তা। অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রধান আইন কর্মকর্তা আমরা দেখলাম কত নম্বর অনুচ্ছেদে আছে? 64 নম্বর অনুচ্ছেদে আছে। নিয়োগ দেয় কাকে? তাকে নিয়োগ দেয় রাষ্ট্রের পতি, হাজবেন্ড, রাষ্ট্রের ভাতার। বুঝতে পেরেছেন? উত্তরবঙ্গের কে কে আছেন আর বরিশালের কে কে আছেন? রাষ্ট্রের পতি মানে রাষ্ট্রের ভাতার। পতি মানে কি? হাজবেন্ড না, আমাদের এলাকায় হাজবেন্ড কে বলে ভাতার, ঠিক আছে? হ্যাঁ, যদিও স্ল্যাং শোনায়, কিন্তু গ্রামের লোকেরা দেখবেন যে ভাতার মানে হাজবেন্ড কে কি বলে? ভাতার বলে। ওকে, তাহলে নিয়োগ দেয় কে? নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। পরীক্ষায় আসবে যে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেয় কে? অ্যাটর্নি জেনারেলকে আমরা তো জানলাম যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। কে নিয়োগ দেয়?
রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রপতি, তাই না, প্রেসিডেন্ট নিয়োগ দেয়। এটা কততে আছে? 64তে আছে। মেয়াদ আছে? যদি বলা হয় যে অ্যাটর্নি জেনারেল কি পদের কোনো মেয়াদ আছে? নেই। পদের মেয়াদ, পদের মেয়াদ না, মেয়াদ হচ্ছে কি রাষ্ট্রপতির সন্তুষ্টি, অর্থাৎ তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী নিজ পদে বহাল থাকবেন। তার মানে রাষ্ট্রপতি যতদিন চাইবেন, রাষ্ট্রপতির সন্তুষ্টি, রাষ্ট্রপতি যতদিন সন্তুষ্ট থাকবেন ততদিন তার পদে তিনি কি থাকবেন? বহাল থাকবেন। তাহলে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা মনে রাখবো যে অ্যাটর্নি জেনারেলের কথা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 64তে। কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেয়। তিনি কে? তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এবং তার পদের মেয়াদ কি? তার পদের মেয়াদ হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্টি। আচ্ছা, বলতে পারবেন যে প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? দেখি কে পারে। প্রথম অ্যাটর্নি জেনারেল, আর বর্তমানে অ্যাটর্নি জেনারেল কিন্তু আমি। বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে? আমি ক্লু দিলাম, হিন্ট দিলাম, বলেন তো, লেখেন, কমেন্টে লেখেন। বর্তমানে অ্যাটর্নি জেনারেল হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, তাই না? বর্তমানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর প্রথম অ্যাটর্নি জেনারেল কে? আমার নাম তো আসাদুজ্জামান, আমি সেই শহীদ আসাদ। 1969 সালের 20 জানুয়ারি শহীদ হয়েছিলাম। আবার আপনাদের সামনে এসে আজকে হইচই ক্লাস নেওয়ার জন্য সামনে হাজির হয়েছি। ওকে, তাহলে বর্তমান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আর প্রথম অ্যাটর্নি জেনারেল মনে রাখবেন, প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে, মনে রাখবেন, এম.এইচ খন্দকার। প্রথম হচ্ছে এম.এইচ খন্দকার, এম.এইচ খন্দকার, ঠিক আছে। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, তাই নাকি? চোখ মনের কথা বলে। ওকে, তাহলে মনের কথা যদি বলেন তো প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন? প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন হচ্ছে এম.এইচ খন্দকার। কথা কি ক্লিয়ার? তাহলে বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছে আসাদুজ্জামান, আর প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে এম.এইচ খন্দকার। ওকে, তাহলে আমরা অনেক চমৎকার তথ্য শিখতেছি। আশা করি বিভিন্ন চাকরি পরীক্ষায় শুধু প্রাইমারি না, প্রাইমারি শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, তারপরে বিসিএস বলেন, তারপরে অন্যান্য দশম থেকে অন্যান্য যে গ্রেড গুলোর চাকরির পরীক্ষা, সব পরীক্ষাগুলোতে আজকের ক্লাস থেকে মোটামুটি দেখবেন যে 100% আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। চলুন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। পরের প্রশ্নটা কি আছে? ওরে বাপ রে বাপ, দারুণ একটা প্রশ্ন। এটা হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? যে ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? ন্যায়পাল কি আমরা ব্যাখ্যা করব, আগে আপনারা উত্তর দেন। ন্যায়পালের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? দেখি কে কে উত্তর দেয়। অনেকেই উত্তর দিয়েছেন। এম.এইচ খন্দকার, থ্যাংক ইউ সো মাচ। এম.এইচ খন্দকার, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এম.এইচ খন্দকার। ওকে, তাহলে 77 নম্বর অনুচ্ছেদে আছে ন্যায়পাল। খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। 77 নম্বর অনুচ্ছেদে আছে ন্যায়পাল। দেখেন, দুদক আছে না, দুদক, দুর্নীতি দমন কমিশন, তাই না? এটা একটা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত, নিজস্ব আইন, দুদকের নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়। তো দুদক যে কাজটা করতেছে, দুর্নীতি বিরোধী, যে মানে দুর্নীতি প্রতিরোধ করার যে চেষ্টা করতেছে, সেই একই কাজ করতো কি ন্যায়পাল। সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে কি আছে? 77 হচ্ছে ন্যায়পাল। মনে রাখবেন, 77 আছে কি ন্যায়পাল। তার মানে সংসদ হচ্ছে ন্যায়পাল। ন্যায়পালকে নিয়োগ দিবে কে? সংসদ। ন্যায়পালকে নিয়োগ দিবে কে বলেন তো? নিয়োগ দিবে হচ্ছে সংসদ। বুঝতে পেরেছেন? অর্থাৎ রাষ্ট্রের এমন একজন আইনজ্ঞ ব্যক্তি যিনি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি এবং সংস্থার কি কাজের কি করতে পারবে? তদন্ত করে রিপোর্ট প্রদান করতে পারবে। বোঝা গেল বিষয়টা? কিন্তু ন্যায়পাল সংবিধানে থাকলেও বাস্তবে এর কোনো প্রয়োগ নেই। অর্থাৎ কাজীর গরু কি আছে? কেতাবে আছে, কিন্তু গোয়ালে নাই। তাহলে এখান থেকে প্রশ্নটা কিভাবে হবে? প্রশ্নটা হতে পারে যে ন্যায়পালের কথা বলা হয়েছে কততে? ন্যায়পাল নিয়োগ দেয় কে? ন্যায়পাল নিয়োগ দেয় কে? ন্যায়পাল নিয়োগ দেয় হচ্ছে কে? কে নিয়োগ দেয়? সংসদ। মনে রাখবেন, হাউস অব দ্য নেশন বা জাতীয় সংসদ, সংসদ হচ্ছে ন্যায়পালটা নিয়োগ দেয়। আচ্ছা, এখন এই যে ন্যায়পাল, এই ন্যায়পালটা হচ্ছে, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে, এটা শব্দটা হচ্ছে অম্বুজম্যান। মনে রাখবেন, অম্বুজম্যান।
অম্বুজ, এই ডি আছে তো, এটা জির উচ্চারণ হয়, ওম্বার্সম্যান কেউ কেউ বলতে পারেন, অম্বুজম্যান, অম্বুজম্যান। এটা হচ্ছে সুইডিশ শব্দ। কি শব্দ বলেন তো? সুইডিশ, সুইডিশ শব্দ। এখন কিন্তু প্রশ্নের ধরন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে, তাই না? আপনাদের প্রাইমারির প্রশ্ন কিন্তু অনেক ডিপ থেকে প্রশ্ন করা হয়, সো আমাদেরকে কিন্তু ডিটেলস জানতে হবে। ওকে, কোনো মাপ নাই। অম্বুজম্যান, তাহলে অম্বুজম্যান কি শব্দ? এটা হচ্ছে সুইডিশ শব্দ। আর এই ন্যায়পালকে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতে এটাকে বলে লোকপাল। ভারতে কি বলা হয়? লোকপাল। মনে রাখবেন, ভারতে কি বলা হয়? আমরা কয়েকটা জেনে রাখি। ভারতে লোকপাল বলা হয়, ইতালিতে, এটা হচ্ছে ভারত, লোকপাল বলা হয় কোথায়? ভারতে। আর ইতালিতে বলা হয় ডিফেন্স, সিভিকো ডিফেন্স, সিভিকো ডিফেন্স, সিভিকো ডিফেন্স। এটা কোথায় বলা হয়? ইতালিতে বলা হয়, ইতালি। আর ব্রিটেন ও শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাতে, ব্রিটেন ও শ্রীলঙ্কাকে এটার নাম হচ্ছে, ব্রিটেন ও শ্রীলঙ্কাতে এটার নাম হচ্ছে আপনার পার্লামেন্টারি কমিশনার, পার্লামেন্টারি কমিশনার, মেন্টারি কমিশনার, মনে রাখবেন, কমিশনার। আর সুইডেনে তো আমরা দেখলামই, এটা মানে আপনার অম্বুজম্যান। ঠিক আছে, ঠিক আছে। 1809 সালে প্রথম সুইডেনে ন্যায়পাল পদ প্রতিষ্ঠা করা হয়, মনে রাখবেন। 1809 সালে, মনে রাখবেন, সুইডেনে সর্বপ্রথম ন্যায়পাল পদটা সৃষ্টি করা হয়। ওকে, তাহলে যদি ন্যায়পাল করা হয় তাহলে দুর্নীতি বাংলাদেশ থেকে অনেক রিমুভ করা সম্ভব, যেহেতু এই ন্যায়পাল হচ্ছে জাতীয় সংসদের কাছেই দায়বদ্ধ থাকবে, জাতীয় সংসদের কাছেই দায়বদ্ধ থাকবে। সো জাতীয় সংসদ যদি একটা শক্তিশালী সংসদ হয়, জনগণের প্রতিনিধিরা যদি সেখানে, প্রকৃত প্রতিনিধিরা সেখানে কি করে, যদি তারা প্রতিনিধিত্ব করে, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব। যে বড় বড় যে দেশ, যেমন সুইডেনে তো দুর্নীতি নাই, তাই না? দুর্নীতির ধারণার সূচকে দেখবেন সুইডেন, ফিনল্যান্ড, তারপরে এই দেশগুলো কি অনেক এগিয়ে থাকে, অর্থাৎ তাদের দেশে দুর্নীতি কম। আর আমরা সবসময় কি লাড্ডু, সবসময় কি আমরা চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে, আমরা কি হই? চ্যাম্পিয়ন হয়। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে ন্যায়পালের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 77 নম্বর অনুচ্ছেদে। আশা করি বুঝতে পারতেছেন। ক্লিয়ার? ওকে, আমরা একটু ডিটেলসে আলোচনা করতেছি। ওকে, চলুন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ট্রিপল স্টার দেন, এখান থেকে প্রশ্ন আসবেই। এবং সংবিধান সংস্কার কমিশন যে সংবিধানের যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হ্যাঁ, যে বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? কয় কক্ষ মানে কয়টা ঘর আছে, তাই তো নাকি? এটা এই ঘর সেই ঘর না, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? এটা খুবই সহজ, আমরা জানি এটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, তাই না? এটা এক কক্ষ বিশিষ্ট। তো চলুন আমরা একটু দেখি এক কক্ষ বিশিষ্ট। অনেকে উত্তর দিয়েছেন, চলুন আমরা এই এক কক্ষ দ্বিকক্ষের বিষয়টা একটু দেখি। হ্যাঁ, এক কক্ষ বিশিষ্ট কেন? এটা কি এক কক্ষ? এক কক্ষ মানে দুই ধরনের সংসদ রয়েছে পৃথিবীতে। একটা হচ্ছে এক কক্ষ, একটা ঘর থাকে, তাই না? এক কক্ষ, এটাকে বলা হচ্ছে ইউনিক্যামেরাল। ইউনিক্যামেরাল, আমি এত তাড়াহুড়া করতেছি কেন? টাইম তো অনেক আছে। ইউনিক্যামেরাল বা এক কক্ষ বিশিষ্ট। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট, এটাকে বলা হচ্ছে বাইক্যামেরাল। ঠিক আছে, বাইক্যামেরাল। কেউ বোঝে না মনের ব্যথা। আমার মেয়ে সবসময় মোবাইলে দেখে কি দেখে সব কয়, কেউ বোঝে না মনের ব্যথা, কেউ বোঝে না মনের ব্যথা। এক কক্ষ বিশিষ্ট ইউনিক্যামেরাল আর দ্বিকক্ষ বিশিষ্ট একটি বাইক্যামেরাল। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের নাম কি বলেন তো? দ্য হাউস অব দ্য নেশন। এটা কিন্তু পরীক্ষায় আসে। দ্য হাউস অব দ্য নেশন। দ্য হাউস অব দ্য নেশন। ঠিক আছে, দ্য হাউস অব দ্য নেশন বা জাতীয় সংসদ। জাতীয় সংসদ ইংরেজিতে কি? হাউস অব দ্য নেশন। বুঝতে পেরেছেন ভাই? তাহলে বর্তমান যে বিদ্যমান সংবিধান রয়েছে, সেই সংবিধানে আমাদের যে সংসদটা, জাতীয় সংসদ, আমাদের আইনসভা, আমাদের আইনসভার নাম কি বলেন তো? আমাদের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। এবং এটা এক কক্ষ
বিশিষ্ট। যেমন যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট, যেমন ভারতের আইনসভা, ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা হচ্ছে একটা উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ, তাই না? একটা হচ্ছে আপনার রাজ্যসভা, হ্যাঁ, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা। একটা হচ্ছে কি রাজ্যসভা আর একটা কি লোকসভা। রাজ্যসভা হচ্ছে সর্বোচ্চ কক্ষ আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, এবং এই নিম্নকক্ষের পাওয়ার বেশি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে বাইক্যামেরাল। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট, এই মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টও দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, বুঝতে পেরেছেন? একটা হচ্ছে সিনেট আর একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, এরকম পৃথিবীর অনেক দেশ রয়েছে যেগুলোর আপনার সংসদটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। ক্লিয়ার? ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখেন যে জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, এটা কত নম্বর অনুচ্ছেদে আছে মনে রাখবেন? সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে, 65 জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে। জাতীয় সংসদ, এই জাতীয় সংসদ প্রতিষ্ঠার কথা বলা আছে কততে? এই মানে জাতীয় সংসদ নামে আমাদের একটি সংসদ আইনসভা থাকবে, এবং এই সংসদ হবে 350টি আসন নিয়ে গঠিত। 350টি আসন, 300টি হচ্ছে নির্বাচিত আসন আর সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি। বর্তমানে সংরক্ষিত নারী আসন কয়টি আছে? সংরক্ষিত নারী আসন আছে হচ্ছে 50টি। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, এখন সংবিধান সংস্কার যে কমিশন, সেই সংস্কার মানে কমিশনে প্রস্তাব দেওয়া হয়েছে যে এখন আমাদের জাতীয় সংসদটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এবং সেখানে আসন সংখ্যা হচ্ছে থাকবে মোট আসন সংখ্যা থাকবে 400টা। 300টি থাকবে হচ্ছে নিম্নকক্ষে আর 100টি থাকবে হচ্ছে উচ্চকক্ষে। এবং আরো একটা সংশোধনী মানে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। যেমন বর্তমানে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি পরপর হোক বা বিরতি দিয়ে হোক 2 মেয়াদের বেশি, অর্থাৎ 5 বছর করে 2 টার্মের বেশি থাকতে পারবে না। তো একটা দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী যে হবে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতাই হচ্ছে এখানে চূড়ান্ত ক্ষমতা। তো একজন যদি প্রধানমন্ত্রী বছরের পর বছরই থাকে, তাহলে এভাবে কি হয়? এভাবে ফ্যাসিজমের সৃষ্টি হয়, ফ্যাসিস্ট হয়ে যায়, অর্থাৎ সে নিজে যেটা বোঝে সেটাই জনগণের উপর চাপিয়ে দেয়। এটাকে বলা হয় ফ্যাসিবাদ। আর এই ফ্যাসিবাদের প্রবক্তা আমরা সবাই জানি মুসোলিনি। বেনিতো মুসোলিনির নাম শুনেছেন? এই মুসোলিনি ছিলেন ফ্যাসিবাদের প্রবক্তা। সেখানে জনগণের মতামতকে তোয়াক্কা করা হয় না, দমন পীড়ন নির্যাতন, তারপরে এভাবে জনগণের মুখকে বন্ধ করে দিয়ে জোর করে চাপিয়ে দিয়ে পুলিশি মানে নির্যাতন, এভাবে রাষ্ট্রকে ক্ষমতাকে কুক্ষিগত করার যে একটা মানে প্রসেস, এটাকেই বলা হচ্ছে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এখন বলা হয়েছে কি রাষ্ট্র মানে কি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি, অর্থাৎ 5 বছর করে 10 বছরের অধিক কি ক্ষমতায় থাকতে পারবে না। বুঝতে পেরেছেন ভাইরা আমার? ওকে, তাহলে জাতীয় সংসদ হচ্ছে দি হাউস অফ দ্য নেশন, এবং এটা হচ্ছে বর্তমানে যেটা আছে 350টি আসন, 300টি নির্বাচিত আসন, 50টি সংরক্ষিত আসন। মনে থাকবে? হ্যাঁ, থাকবে কিনা বলেন? থাকবে? ওকে, চলুন আমরা তাহলে এখান থেকে শিখলাম জাতীয় সংসদ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আচ্ছা, আপনারা বলেন তো জাতীয় সংসদের প্রতীক কি? দেখি কে কে পারে। জাতীয় সংসদের প্রতীক কি? জাতীয় সংসদের প্রতীক, এটা কিন্তু আসে পরীক্ষায়। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলাকলি, তাই না? শাপলাকলি, সবাই বলি শাপলাকলি নাকি? শাপলাকলি না শাপলা, মনে রাখবেন। সাদা শাপলা নাকি লাল শাপলা? ভাইভাতে জিজ্ঞেস করবে, আপনাদের প্রাইমারি ভাইভা দিতে যাবেন না, আপনাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলেন তো বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? আপনাকে বললো যে, আপনি বলেন যে স্যার শাপলা। হ্যাঁ, ওই শাপলা কে? স্যার আমার বান্ধবী। তাহলে শাপলা, তখন জিজ্ঞেস করবো আপনার আবার কি শাপলা, সাদা শাপলা নাকি লাল শাপলা? হ্যাঁ, তাহলে কি শাপলা বলেন তো? সাদা শাপলা, সাদা শাপলা। ওকে, তাহলে চলুন আমরা পরের প্রশ্নটাতে যাই। 11 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? ওরে বাপ রে বাপ, এটা আবার কি জীবনে প্রথম শুনলাম, তাই না? যে অধ্যাদেশ, খুবই গুরুত্বপূর্ণ এটা, যে অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি কত নম্বর অনুচ্ছেদে? কমেন্ট করেন, পিটাবো কিন্তু আমি। হ্যাঁ, যদি কমেন্ট না করেন সত্যি বলতেছি, কিন্তু পিটাবো কিন্তু একদম আমি। আপনারা তো আমার চেয়ে কমপক্ষে 10-15 বছরের ছোট হবেন, তাই না? 10 বছরের ছোট হবেন মিনিমাম, পিটাইতেই পারি, বড় ভাই হিসেবে তো পিটাইতেই পারি, তাই না? কারণ
পড়াশোনার ক্ষেত্রে আমি তো ভালো চাই, আপনাদের ভালো চাই না? আপনি একটা কমেন্ট করবেন, আপনার কি আগ্রহ বাড়বে। আপনার একটা কমেন্ট করা মানে কি আপনি পজিটিভ, আপনি কমেন্ট করলেন না, চুপ থাকলেন মানে আপনি নেগেটিভ, আপনার আগ্রহ নেই। আর পজিটিভ থিঙ্কিং, পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ মানুষের সাথে মেলামেশা, পজিটিভ ভাবনা এগুলো অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি পজিটিভ মানে কি আপনি অর্ধেক সফল। আপনি যদি বলেন না আমি পারবো, আমি পারি, আমি পারবো, তাহলে আপনি অর্ধেক সফল। বুঝতে পেরেছেন? এর জন্য পজিটিভ লোকজনের সাথে থাকবেন, পজিটিভ থিঙ্কিং করবেন, পজিটিভ কথা বলবেন, পজিটিভ পদক্ষেপ নেবেন। ঠিক আছে? ওকে, তাহলে উত্তর করেন যে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? আপনি উত্তর করেন, আমরা পরে উত্তরটা দেখবো। আমরা তার আগে একটু আলোচনা করে নেই অধ্যাদেশটা কি আসলে। হোয়াট ইজ অধ্যাদেশ বা অর্ডিনেন্স? ইংরেজিতে এটা বলা হয় অর্ডিনেন্স। ভালো করে, আমার লেখা সুন্দর, বাট একটু তাড়াহুড়া করতে গিয়ে লেখার দিকে হ্যাঁ এলোমেলো হয়ে যাচ্ছে। অর্ডিনেন্স, অর্ডিনেন্স ইংরেজিতে বলা হয় অর্ডিনেন্স। কি এটা বলেন সবাই? অর্ডিনেন্স ইজ আ ল। অর্ডিনেন্স ইজ আ কি? ল। তার মানে অর্ডিনেন্স কি? ইজ আ ল, তার মানে আইন। অধ্যাদেশ হচ্ছে কি? একটা আইন। যখন জাতীয় সংসদ থাকবে না এবং জাতীয় সংসদের কোনো অধিবেশন থাকবে না, এমত অবস্থায় রাষ্ট্রপতি যে আদেশ জারি করে সেটাই হচ্ছে অধ্যাদেশ। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে অধ্যাদেশ একটা, এখন তো এই যে অধ্যাদেশগুলো আমরা দেখতে পাচ্ছি না, এখন তো কোনো সংসদ নাই। সংসদ আছে, ইন্টারিম গভর্নমেন্ট এখন রাষ্ট্র পরিচালনা করতেছে, রাষ্ট্রপতি আছে। এই যে বিভিন্ন ধরনের অধ্যাদেশগুলোর মাধ্যমে তো দেশ পরিচালিত হচ্ছে এখন, তাই না? তো এটাই অধ্যাদেশ। এখন তো সংসদ নাই। সংসদ যখন থাকবে না অথবা সংসদের অধিবেশন থাকবে না, এমত অবস্থায় রাষ্ট্রপতি যে আদেশ জারি করবে সেই আদেশটার নামই হচ্ছে অধ্যাদেশ। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন বলেন যে স্যার মানে সংসদ নাই, সংসদ তো ডাকলেই পারে। ডাকা যাচ্ছে না, সংসদ ডাকা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণটা হচ্ছে যে একটা অধিবেশনের শেষ এবং আরেকটা অধিবেশনের শুরু, এর মাঝখানে 60 দিন থাকে, গ্যাপ থাকে। অর্থাৎ 60 দিনের আগে, 60 দিনের পরে ডাকতে হবে। এই 60 দিনের আগে কি জায়গা অধিবেশন আহ্বান করা যাবে না, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করতে পারবে না। তখন কি করবে? তখন রাষ্ট্রপতি একটা আদেশ জারি করবে, একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করবে। কথা কি ক্লিয়ার? তার মানে জাতীয় সংসদ যখন থাকবে না অথবা জাতীয় সংসদ আছে বাট অধিবেশনরত অবস্থায় নেই, এমন অবস্থায় যদি রাষ্ট্রের কোনো একটা জরুরি প্রয়োজন হয়, তখন রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন, দিস ইজ কল অর্ডিন্যান্স। বোঝা গেল বিষয়টা? এবং এই অর্ডিন্যান্সটা পরবর্তী সংসদের যেদিন প্রথম বৈঠকের তারিখ থেকে 30 দিনের মধ্যে পাশ করতে হবে। কয় দিনের মধ্যে পাশ করতে হবে? 30 দিনের মধ্যে পাশ করতে হবে। আর 30 দিনের মধ্যে পাশ করলে সেটা আইনে পরিণত হবে, আদারওয়াইজ এটা ইনভ্যালিড হয়ে যাবে। যেমন ধরেন এখন সংসদ 12 ফেব্রুয়ারি নির্বাচনের ডেট দিয়েছে, নির্বাচন হলো। নির্বাচন হওয়ার পরে জাতীয় সংসদের যেদিন প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, ওই বৈঠকের তারিখ থেকে এই যে যতগুলো অর্ডিন্যান্স এখন রাষ্ট্রপতি জারি করেছে, সেই অর্ডিন্যান্স গুলো কি করতে হবে? পাশ করতে হবে। যদি অর্ডিন্যান্স গুলো যদি পাশ হয়, তাহলে আইনটা কার্যকর থাকবে, অ্যাক্টে পরিণত হবে। এই অর্ডিন্যান্সটা তখন কি হবে? অ্যাক্টে, আইনে পরিণত হবে। আর যদি সেটা পাশ করা না হয় 30 দিনের মধ্যে, তাহলে সেটা কি হয়ে যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে অধ্যাদেশ জারি করতে পারে কে? আমরা কিন্তু অনেক ডিপ আলোচনা করতেছি, কিন্তু হ্যাঁ অনেক ডিপ লেভেলে, বিসিএস বা রিটেন লেভেলের আলোচনা কিন্তু করতেছি। সো এখন করতেই হবে এটা, কারণ প্রাইমারিতে এখন কিন্তু ডিপ লেভেল থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে অর্ডিন্যান্স ইজ আ ল অর্ডার্ড বাই প্রেসিডেন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ পার্লামেন্ট এন্ড পার্লামেন্টারি সেশন। অর্থাৎ যখন জাতীয় সংসদ এবং জাতীয় সংসদের অধিবেশন থাকবে না, এমন অবস্থায় রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন সেটাকেই বলা হচ্ছে অর্ডিন্যান্স। তাহলে পরীক্ষায় আসবে অর্ডিন্যান্স কে জারি করে? রাষ্ট্রপতি। কত নম্বর অনুচ্ছেদে আছে এটা? 93 নম্বর অনুচ্ছেদে আছে। অনেকে আপনারা উত্তর দিয়েছেন, সঠিক উত্তর হচ্ছে 93। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল আছে? ওকে, চলেন আমরা পরের প্রশ্নটাতে যাই। বোরিং লাগতেছে? বোরিং খারাপ লাগে? একজনকে জিজ্ঞেস করতেছে, এই মন খারাপ? কয় না স্যার আমার মুখটাই এরকম। মানে জিজ্ঞেস করতেছি যে তোমার মন খারাপ নাকি? কয় না স্যার আমার মুখটাই এরকম। মানে ওকে দেখতে এরকম, মানে ওর অ্যাপিয়ারেন্সটাই ওই রকম, মানে মনে হয় যে মন খারাপ করে আছে। তাই না? কিছু লোক আছে মনে হয় মানে রাজ্যের যত বিরক্তি, পুরো পৃথিবীর বিরক্তি তার চোখে মুখের মধ্যে রয়েছে। এই জন্য মানে হাসবেন, হেসে হেসে কথা বলবেন, স্মাইলিং। হাসির চেয়ে বড় অস্ত্র আর পৃথিবীতে কিছু নেই। হাসি দিবেন, দেখবেন যে আপনার শত্রুর সামনে গিয়েও হাসি দিবেন, দেখবেন যে সে নরম হয়ে গেছে। এজন্য হাসবেন। হাসলে মন অনেক ফ্রেশ হয়, হাসলে অনেক কি প্রাণবন্ত, অর্থাৎ
আমরা যখন পজিটিভ থিঙ্কিং করি, যখন হাসি, তখন আমাদের যে মানে পজিটিভ মানে যে হরমোন গুলো আছে, হ্যাঁ, সেই হরমোন নিঃসৃত হয়। আমরা যখন ভয় পাই তখন এক ধরনের কি হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের কারণে যখন আমরা জড়সড় হয়ে যাই, নার্ভাস হয়ে যায়। আর যখন রিল্যাক্স থাকি, হাসি, তখন কি, আর হাসলে তো কিডনি ভালো থাকে, তাই না? ডাক্তাররা বলে যে হাসলে কিডনি ভালো থাকে, ঠিক কিনা? ওকে, চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা দেখি আমরা। ওকে, পরের প্রশ্নটা দেখি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? ওরে বাপরে, আইন আদালত চলে আসছে এবার। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? কয় স্যার আমরা দিব প্রাইমারির পরীক্ষা, তো আমাদের এই আদালত শিখে কি হবে আমাদের, তাই না? আদালত তো শিখতে হবে। আজকে আমরা আইন আদালত জানি না বিধায় আজকে আমরা আইন ভঙ্গ করি। আজকে আমি নিজেও একজন লয়ার, সো আইন আমাদের জানতে হবে। আইন কিন্তু অনেক কঠিন, আইন কিন্তু অনেক আইনের ধারা, একটা আইনের অনেক ধারা, একটা আইনের অনেক ধারা, তো আইন কিন্তু অত সহজ জিনিস না। আর এই আইনটা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের আইন জানতে হবে। আর আইন জানলে আমরা আইন মানার প্রতি কি হব, আগ্রহ হব। আর এটাকে বলা হচ্ছে রুল অফ ল বা আইনের শাসন। আর দেশে যখন আইনের শাসন থাকবে তখন কি থাকবে, আপনি আমি সবাই ভালো থাকবো। আইনের শাসন মানে কেউ আইন ভঙ্গ করবে না, কারণ আমি জানি আইন, বিড়ি খেলে 50 টাকা জরিমানা, পাবলিক প্লেসে যদি কেউ বিড়ি খায় 50 টাকা জরিমানা। আমরা অনেকেই জানি না, এটা অনেকেই জানি না। এই জন্য দেদারসে পাবলিক প্লেসে গিয়ে মনে করেন শুরু করে দিয়েছি। হ্যাঁ, পাবলিক প্লেসে এটা আইনে আছে যে 50 টাকা জরিমানা করা হবে। আইনটা অনেকে জানি না আমরা। আইন আমরা হাতে তুলে নেই, আর আইন আমরা কি হাতে তুলে নেই। আসেন না এদিকে, হ্যাঁ আসেন। আচ্ছা, আরেকদিন, ঠিক আছে। হ্যাঁ, ও আচ্ছা, এর মধ্যে একটা মানে আপনাদের একটা ডিসকাউন্টের অফার আছে, দেখেন এই প্রোমো কোড কত আছে, এটা AZT25 লুপেনান, হ্যাঁ, আসাদুজ্জামান, শহীদ আসাদ। এই শহীদ আসাদের অনারে আপনারা যদি প্রোমো কোডটা যদি ইউজ করেন 10% কিন্তু ডিসকাউন্ট পাবেন। ও 50% এর সাথে, ও মাই গড, তার মানে 60%। তাহলে কি থাকেন বলেন, কি থাকেন? বিশ্বাস করেন, আমি আসলে নিজের কথা কি বলবো, আমি কিন্তু মানে সর্বশেষ কিন্তু অনেক মানে দামি টিচার থাকার পরে কিন্তু আমি ওই কোচিং থেকে ক্লাস নেওয়া কিন্তু অফ করেছি। আমি কোচিং গুলোতে অফলাইনে আর ক্লাস আপাতত নিচ্ছি না ব্যক্তিগত কিছু কারণে, বাট কিন্তু আমি কিন্তু মানে একজন বলতে পারেন যে একজন ভ্যালুয়েবল টিচারকে পাচ্ছেন আপনারা। জানি না আমি আসলে আমি কতটুকু আপনাদেরকে দিতে পারতেছি, কারণ হচ্ছে অফলাইন এবং ভার্চুয়াল জগৎটা কিন্তু একটু অন্যরকম। কারণ এখানে ক্যামেরার সামনে কথা বলা মানে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার, জড়তা কিন্তু কাজ করে। তো যাই হোক, আমরা প্রাণবন্ত করার চেষ্টা করবো ক্লাসটা, কারণ মানে আমার ক্লাস হবে মানে কোনো ঝিমানি ঘুমানি ক্লাস আমার লাইফের ইতিহাসে। আমি 2010 সাল থেকে পড়াই। আমার বিশ্বাস করেন, আপনাদের যারা বড় ভাই, যারা পরিচিত যারা আছে, আসাদ স্যার নামে বাংলাদেশের আনাচে কানাচে অনেক স্টুডেন্ট আছে। আমার যে অফলাইনের ক্লাস, আপনি শুধু শুনে দেখবেন যে ক্লাসে কিরকম মার কাট অবস্থা হয়, কারণ কেউ বুঝতেই পারবে না যে ওই 2 ঘন্টা কিভাবে চলে যায়। যাই হোক, আপনাদের জন্য একটা দারুণ সুযোগ, প্রোমো কোডটা ইউজ করে আপনারা 60%, আপনারা 50% এর সাথে আরো 10% আপনার ডিসকাউন্ট পাবেন। তো আশা করি শুধু আজকে, আমি চলে গেলে কিন্তু আর পাবেন না, ঠিক আছে? ওকে, চলে গেলে মিস। ওকে, চলুন তাহলে আমরা দেখি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? হাইকোর্ট, তাই না? কয় আমার হাইকোর্ট দেখাও, হ্যাঁ, কানারে হাইকোর্ট দেখাও, আমার হাইকোর্ট দেখাও। আমরা বলি না হাইকোর্ট দেখাও। সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, মনে রাখবেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট না। হাইকোর্ট কিন্তু সর্বোচ্চ আদালতের একটা পার্ট, সর্বোচ্চ আদালতের একটা কি পার্ট, সুপ্রিম কোর্ট। আমাদের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, মনে রাখবেন, সুপ্রিম কোর্ট। এটার 2টা ডিভিশন আছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, হাই মানে বোঝা যাচ্ছে হাইকোর্ট মানে উচ্চ, হাইকোর্ট ডিভিশন। একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আর একটা হচ্ছে অ্যাপিলিয়েট ডিভিশন। অ্যাপিলিয়েট ডিভিশন, ঠিক আছে, হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আর এটা হচ্ছে অ্যাপিলিয়েট ডিভিশন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট, আর একটা হচ্ছে আপিল বিভাগ, আপিল বিভাগ। এই হচ্ছে 2 ভাগে গঠিত। আমাদের তাহলে সর্বোচ্চ আদালতের নাম কি? আমরা উত্তর, এখানে অলরেডি আমরা অনেকে উত্তর দিয়েছেন, সুপ্রিম কোর্ট। আর এই সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। মানে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে হাইকোর্ট বিভাগ গঠিত,
আর আপিল বিভাগের বিচারকদের নিয়ে আপিল বিভাগ গঠিত। অর্থাৎ আপিল বিভাগে থাকবে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে। বর্তমানে 7 জন আছে, প্রধান বিচারপতি সহ বর্তমানে 7 জন হচ্ছে আপিল বিভাগের সদস্য। আর হাইকোর্ট বিভাগের যারা বিচারক তারা হচ্ছে হাইকোর্ট বিভাগের আসন গ্রহণ করবে। বুঝতে পারছেন বিষয়টা ভাই? আর পরের যে আদালতগুলো, সেই আদালতগুলো হচ্ছে নিম্ন আদালত। তার মানে বাংলাদেশের আদালতের ভাগ হচ্ছে 3টা। যদি আমরা বলি যে প্রথমত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উচ্চ আদালত আর একটা হচ্ছে নিম্নতর আদালত, অধস্তন আদালত। উচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। আর নিম্ন আদালত বা অধস্তন আদালত হচ্ছে একটা হচ্ছে ফৌজদারি আদালত এবং একটা হচ্ছে দেওয়ানি আদালত। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে ফৌজদারি আদালত, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, একটা হচ্ছে ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল মনে রাখবেন, ক্রিমিনাল ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল কোর্ট এটাকে বলা হচ্ছে ফৌজদারি আদালত, ফৌজদারি আদালত মনে রাখবেন, ফৌজদারি আদালত। আর একটা হচ্ছে আপনার 1 নম্বর হচ্ছে ক্রিমিনাল কোর্ট, 2 নম্বর হচ্ছে আপনার সিভিল কোর্ট, সিভিল কোর্ট এটাকে বলা হচ্ছে আপনার দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত। ঠিক আছে, আলাদত না, আবার ভুল করলে আলাদত লিখেন না, দেওয়ানি আদালত, দেওয়ানি আদালত। ঠিক আছে, মানে সিভিল মামলা মোকদ্দমা। যেমন 2টা আইন আছে, হ্যাঁ এটা আইন কিন্তু ফৌজদারি আদালত আছে না, এই ফৌজদারি আইন যেমন সিআরপিসি নাম শুনেছেন? সিআরপিসি মানে কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এখানে এটা একটা আইন, হ্যাঁ 1898। এই আইনে আপনার হচ্ছে অনেক ধারা আছে। এই ধারাতে কোন কোন অপরাধের জন্য কি শাস্তি, ঠিক আছে, কি উল্লেখ করা আছে, অপরাধের বর্ণনা দেওয়া আছে এখানে, কোড অফ ক্রিমিনাল প্রসিজার। এটা অনুযায়ী আপনার কি ফৌজদারি আদালতের মামলা মোকদ্দমা গুলো কি হয়, পরিচালিত হয়। আর সিভিল কোড হচ্ছে এটা আরেকটা ইয়ে আছে আপনার সিপিসি মানে কোড অফ সিভিল প্রসিজার, মানে দেওয়ানি কার্যবিধি। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, এটা একটা আইন, আর এটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি। ওকে, এত ডিটেলসে গভীরে আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে মনে রাখবেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। পরীক্ষা আসবে যে সুপ্রিম কোর্ট কয়টা বিভাগ নিয়ে গঠিত? সুপ্রিম কোর্ট 2টি বিভাগ নিয়ে গঠিত, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা আপিল বিভাগ। দেখবেন যে হাইকোর্ট যদি একটা রায় দেয়, ওটাতে আপিল করার সুযোগ আছে। ধরুন আমার মৃত্যুদণ্ড দিল, হ্যাঁ মৃত্যুদণ্ড দিল, তখন আমি হাইকোর্টে কি করব? আপিল করব। আপিল বিভাগ যদি একই রায় বহাল থাকে তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আরো একটা বিষয় থাকবে আপিল বিভাগে, রিভিউ করার সুযোগ। অর্থাৎ হাইকোর্ট আমার মৃত্যুদণ্ড দিয়েছে, আমি আপিল করেছি আপিল বিভাগে, আপিল বিভাগ আবার কি মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে, আবার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে, আমি তখন কি করব? আবার রিভিউ করব। আচ্ছা, রিভিউ করবে আপিল বিভাগ, আবার রিভিউ করবে। রিভিউ দেখা গেল ওই একই রায় বহাল রয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড। তখন সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে আমি প্রাণ ভিক্ষা চাবো, যে আমাকে মানে মৃত্যুদণ্ড না দিয়ে মহামান্য রাষ্ট্রপতি আমাকে আপনি দেন যাবজ্জীবন কারাদণ্ড, আমার শাস্তিটাকে একটু লঘু করেন। এটা সর্বশেষ পর্যায়ে রাষ্ট্রপতির মানে ক্ষমা ভিক্ষা। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটাই। আর দেখবেন যে কোনো মামলা যখন আপনার নিম্ন আদালতে নিষ্পত্তি হয় না, তখন আপনি সন্তুষ্ট না, আপনি স্যাটিসফাই না, তখন আপনি কি করেন? দেখবেন যে আমি উচ্চ হয় না, যে নিম্ন আদালতে হচ্ছে না, তোরে হাইকোর্ট দেখাবো, মানে হাইকোর্টে গিয়ে মামলা করবেন আপনি। কথা কি ক্লিয়ার ভাই? বুঝতে পেরেছেন? ওকে, চলুন আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য এখানে জানি। বলেন তো, প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রথম প্রধান বিচারপতি বলেন। প্রথম প্রধান বিচারপতি, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসে পরীক্ষায়। প্রথম প্রধান বিচারপতি, উত্তর দেন। আমি বলে দিচ্ছি, বর্তমান প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি বলেন, 2টা নাম উল্লেখ করেন। প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এবং বর্তমান প্রধান বিচারপতি কে? আমি বলে দিই, আপনারা আনসার করার চেষ্টা করেন। আব্দুল সাত্তার বলেছেন না, আব্দুল সাত্তার না, ভালো করে উত্তর দেন, ভালো করে বুঝে শুনে উত্তর দেন। আব্দুল সাত্তার না, কি ব্যাপার কমেন্ট করেন না কেন? হ্যাঁ, এত সুন্দর একটা হইচই ক্লাস হচ্ছে, আপনারা এভাবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে হবে? বলেন, শেয়ার দেন। শেয়ার দিলে তো টাকা লাগবে না, ক্লাসটা সবাই দেখবে, উপকৃত হবে, তাই না? জানবে, আইন সম্পর্কে জানবে, উপকার হবে। আপনি একটা শেয়ার দিলেন মানে কি আপনার এই সৎ কাজের জন্য আরেকজন দেখে উপকৃত হলো। এটাও এক ধরনের সদকায়ে জারিয়ার মতো, সদকায়ে জারিয়া, যেটা চলতেই থাকবে।
হ্যাঁ, আপনি শেয়ারের কারণে অনেকজন 10 জন উপকৃত হলো, এই 10 জনের সওয়াব আপনি পাবেন। বুঝতে পেরেছেন? যেমন একটা গাছ লাগানোর মতো, একটা গাছ লাগিয়েছেন, ফল খেলাম আমি এবং আমি দোয়া করব, এটার জন্য আপনি সওয়াব পাবেন। বুঝতে পেরেছেন? মসজিদে দান করলেন, ঠিক আছে, এই দানটা কি আপনার সদকায়ে জারিয়া, তো ভালো কাজ। বিদ্যাকে ছড়িয়ে দেন, বিদ্যাকে ছড়িয়ে দেন, ঠিক আছে, সবাই জানুক, সবাই শিখুক। সংবিধানটা ইজিয়ার ওয়েতে, ইজিয়েস্ট, শুধু ইজিয়ার না, ইজিয়েস্ট ওয়েতে আপনাকে আমি শেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, এবং ইন ডিটেলস এখানে পড়ানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে প্রথম বিচারপতি হচ্ছে ASM সায়েম, ASM সায়েম, মনে রাখবেন, ASM সায়েম। আর বর্তমান প্রধান বিচারপতি হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। সৈয়দ কে বলেন তো? রেফাত আহমেদ। ওকে, আরেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, সেটা হলো যে আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি কে ছিলেন? দেখি কে কে পারেন। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি কে ছিলেন? আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি কে ছিলেন? দেখি কে কে পারেন। ইদ্রিস হচ্ছে একজন দিয়েছে, ইদ্রিস না, এই দেখছেন অনেক কনফিউশন আপনাদের মধ্যে। ইদ্রিস হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার। প্যাঁচ লাগে, তাই না? প্যাঁচ লাগে, মানে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস ছিলেন হচ্ছে প্রথম প্রধান নির্বাচন কমিশনার, আর বর্তমান হচ্ছে AMM নাসির উদ্দিন, তাই না, বর্তমান প্রধান বিচারপতি। আমরা আসবো, আমরা শেষের দিকে, পিছনের দিকে আসবো। ওকে, তাহলে চলুন আমরা জেনে নিলাম চমৎকার চমৎকার তথ্য। এখন আমরা সামনের দিকে যাই। পরের প্রশ্নটা কি আছে? অলরেডি কিন্তু এখানে আছে, অলরেডি কিন্তু এটা আছে, আমরা অলরেডি এটা আলোচনা করে দিয়েছি। ASM সায়েম, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ASM সায়েম। ওকে, এটা আমাদের হয়ে গেছে। চলুন আমরা পরের প্রশ্নটাতে যাই। প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা আসে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে। এখন একটা ট্রাইব্যুনালে মামলা চলতেছে না, যে 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হ্যাঁ, ICT, মনে রাখবেন। এখন যে আদালতটাতে মামলাগুলো হচ্ছে সেটা হচ্ছে ICT, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনাল কি বলেন তো? ক্রাইমস ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলো হচ্ছে এবং মামলার রায়ও হয়েছে কিছু মামলা। ওকে, আর এটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, বা এটাকে বলা হচ্ছে এটি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। কত নম্বর অনুচ্ছেদে আছে বলেন? কত নম্বর অনুচ্ছেদে আছে? এটা হচ্ছে 117 নম্বর অনুচ্ছেদে আছে। 117 নম্বর অনুচ্ছেদে আছে। 117 নম্বর অনুচ্ছেদে আছে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। কি এটা প্রশাসনিক ট্রাইব্যুনালটা? খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষা আসবে যে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 117। আপনারা সরকারি চাকরি করবেন না, প্রাইমারিতে ঢুকবেন, অথবা কেউ বিশেষ ক্যাডার হবেন, কেউ আবার দেখা গেল যে 10ম গ্রেড, হ্যাঁ, 11 গ্রেড, 12 গ্রেড, বিভিন্ন মানে আপনার 20 গ্রেড, 19 গ্রেড, ঠিক আছে, এই চাকরিগুলোতে আপনারা জয়েন করবেন। তো প্রশাসনিক ট্রাইব্যুনালটা সিম্পলি ডিফাইন করি যে আপনার মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের কথা শুনে তো চোখ মুখ চকচক করতেছে, তাই না? সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, বদলি, পদোন্নতি, তারপরে হচ্ছে এই যে মানে বিভিন্ন সংক্রান্ত, এই বিষয়গুলো সংক্রান্ত যে জটিলতা, এই জটিলতা নিষ্পত্তির জন্য যে ট্রাইব্যুনাল, সেটাকেই বলা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। বোঝা গেল? সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, বদলি, হ্যাঁ, পদোন্নতি, ভাতা ইত্যাদি সংক্রান্ত যে বিধিবিধানগুলোকে নিষ্পত্তি করার জন্য যদি কোনো প্রবলেম তৈরি হয়, সেই বিষয়গুলো সলভ করার জন্য যে ট্রাইব্যুনাল, সেটাকেই বলা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। কত নম্বর অনুচ্ছেদে আছে এটা? 117 নম্বর অনুচ্ছেদে আছে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ভেজাল নাই। ওকে, চলো তাহলে আমরা পরেরটা দেখি, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাতে কি আছে? পরের প্রশ্ন হচ্ছে ভোটার হওয়ার যোগ্যতা কত বছর? তাই না? খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবে যে ভোটার হওয়ার যোগ্যতা কত বছর? বলেন, 15 বছর, 16 বছর, 17 বছর নাকি 18 বছর? ওকে, তার আগে আপনারা বলেন যে বিয়ে করার যোগ্যতা কত বছর? বলেন তো। বিয়ে করার বয়স কত বছর? অনেকগুলো বয়স আছে কিন্তু, ভোটার হওয়ার বয়স, সংসদ সদস্য হওয়ার বয়স,
রাষ্ট্রপতি হওয়ার বয়স, সবগুলো বয়সে আজকে আমরা মনে রাখবো। ভোটার হওয়ার বয়স কত? ভোটার হওয়ার বয়স অনেকে বলেছে কত? 18। ভালো করে বলেন, 18 বছর, 18 বছর নাকি 15 বছর? 18 বছর নাকি 15 বছর? হ্যাঁ 18 বছর। হ্যাঁ সবাই শিওর? 18 বছর সবাই শিওর? আমার তো মনে হয় 18 না, কিন্তু চেঞ্জ হয়েছে বোধ হয়। হ্যাঁ 15 বছর হওয়ার কথা, 15 বছর। ভোটার হওয়ার বয়স কত? 15 বছর। ভালো করে উত্তর দেন। না আমার মনে হয় না, ম্যাক্সিমাম তো এখানে দিকে 18 বছর, 18 বছর, 18 বছর, 18 বছর। ও না, একজন আছে আবার, একজন আবার 15 বছর বলেছে, একজন আবার 15 বছর বলেছে। ঠিক আছে, কনফিউশন হবেন না। হ্যাঁ কংক্রিটের মতো জানতে হবে, কনফিডেন্টলি জানতে হবে। ফাইভা বোর্ডে যাবেন, আপনাকে কনফিউজ করবে। আপনাকে কনফিউজ করার জন্য বলবে যে ভোটার হওয়ার বয়স কত, বলবে যে আপনি বলেন স্যার 18 বছর, আপনি জানেন 18 বছর, বা আপনাকে তখন বলবে যে না 15 বছর মনে হয়, তখন আপনি বললেন যে জি স্যার 15 বছর, কয় না 18 ঠিক ছিল, কয় জি স্যার জি জি 18। এরকম কনফিউজন আকপিস করা যাবে না, কনফিডেন্টলি আনসার করতে হবে যে না স্যার 18 বছর করেছি, 18 বছর। আপনার বিশ্বাস না হলে আপনি সংবিধান খুলে দেখেন। ঠিক আছে, বিশ্বাস না হলে আপনি সংবিধান খুলে দেখেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে, দেখি আমরা সঠিক উত্তর কি, 18 বছর। যারা 18 বছর উত্তর দিয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন। সবাই একটা হাততালি হবে, হাততালি হবে। মানে 18 বছর। চলুন আমরা এই নির্বাচন সংক্রান্ত যে বিষয়টা, এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামনে আমাদের কততম সংসদ নির্বাচন হচ্ছে বলেন তো? আমাদের যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা কততম নির্বাচন? দেখি কে কে পারে, দ্রুত ঝড়ের বেগে আনসার করেন। কততম নির্বাচন? ঝড়ের বেগে আনসার করেন। ঝড়ের বেগে আনসার করেন। কি বলেছেন? বিয়ে মেয়ে 18, ছেলে 21। হ্যাঁ রাইট, বিয়ে হচ্ছে ছেলেদের 18 বছর আর মেয়েদের 21 বছর। এগুলো লিখবো আমরা। ওকে, তাহলে বয়সগুলো আমরা একটু দেখি, কোনটাতে কি বয়স। মনে রাখবেন ভোটার হওয়ার বয়স, ভোটার হওয়ার বয়স, ভোটার হওয়ার বয়স হচ্ছে 18 বছর। 18 বছর এটা সংবিধানে আছে, কিন্তু বিয়ের বয়স যে 18 বছর এবং 21 বছর, এটা সংবিধানে নাই, এটা আইনে আছে। ঠিক আছে, আইনে আছে। ওকে, তাহলে ভোটার হওয়ার বয়স কত? 18 বছর। এরপর হচ্ছে আপনার সংসদ সদস্য হওয়ার বয়স। সংসদ সদস্য হওয়ার বয়স হচ্ছে আপনার 25 বছর। 25 বছর। এরপর হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার বয়স। রাষ্ট্রপতি হওয়ার বয়স 35 বছর। রাষ্ট্রপতি হওয়ার বয়স হচ্ছে 35 বছর। আচ্ছা আপনারা বলেন প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? প্রধানমন্ত্রী হওয়ার বয়স আনসার করেন। না পারলে প্রশ্নবোধক চিহ্ন। প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? না পারলে প্রশ্নবোধক চিহ্ন। প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? প্রশ্নবোধক চিহ্ন। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে যে রাষ্ট্রপতি হওয়ার বয়স কত, কত বছর রাষ্ট্রপতি হতে হবে ন্যূনতম, কমপক্ষে, বেশি হলে সমস্যা নেই, এগুলো ন্যূনতম, বেশি হলে কোনো সমস্যা নেই। সংসদ সদস্য ন্যূনতম কত? কমপক্ষে অ্যাটলিস্ট আপনাকে 25 বছর হতে হবে। বয়স যদি 110 বছরও হয়, কিন্তু আপনি টনটনা, কথাবার্তা সবকিছু ওকে, ফিজিক্যাল ফিটনেস সবকিছু ওকে, তাও আপনি প্রধানমন্ত্রী। মানে এই লিমিটেশন নাই, আপার কোনো লিমিট নাই। আপনি যদি এবল হলে আপনি কি প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন। অ্যাটলিস্ট রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স। হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? প্রধানমন্ত্রী হওয়ার বয়স কত? অনেকেই বলেছে 25 বছর। 25 বছর। হ্যাঁ, যেহেতু সবাই বলেছেন, ম্যাক্সিমামই বলতেছে 25 বছর। ওকে, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার বয়স 25 বছর। বলেন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে এটা? সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? দেখি কে পারে। যে প্রধানমন্ত্রীর বয়স যে 25 বছর, ঠিক আছে, উত্তর রাইট হয়েছে, বাট এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? ওকে, আচ্ছা উত্তর করতে থাকেন, তার ফাঁকে আমরা একটু রিসাইট করি। বলেন সংবিধান সর্বোচ্চ আইন। সংবিধান কি? সর্বোচ্চ আইন। কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে, একটি প্রস্তাবনা। শেষ হয়েছে কি দিয়ে? তফসিল দিয়ে। তফসিল কয়টি? 7টি। অনুচ্ছেদ কয়টি? 153টি। ভাগ কয়টি? 11টি। এ পর্যন্ত
কতটি সংশোধনী হয়েছে? 17টি, 4 হালি 1টি, তাই না? 17টি সংশোধনী হয়েছে। ওকে, প্রথম ভাগটা আমরা এভাবে মুখস্থ করেছিলাম, 1 2 2 ক প্রজার সীমানায় রাষ্ট্রধর্ম, 3 4 4 ক ভাষা সঙ্গীত প্রতিকৃতি, 5 6 6 2 রাজনাগরিক বাঙালি, 7 7 ক আরেকটা বলি নাই, 7 7 ক 7 খ প্রাধান্য স্থগিত অযোগ্য। ওই যে প্রাধান্য বলেছি, সংবিধানের প্রাধান্য, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক এবং সংবিধান যে সর্বোচ্চ আইন, এটা 7 আছে। 7 1 আছে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, আর 7 2 আছে সংবিধান সর্বোচ্চ আইন। বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, বলেন ONDD 12 4 14 16 উগ্রি শাখা, উগ্রি শাখা। তাহলে 4টা তারিখ যে আমরা মনে রেখেছি, আশা করি আর জিন্দেগিতে কোনোদিন ভুল হবে না, কোনোদিন না। একবার শুধু বলবেন, দ্রুত বলবেন, ONDD 12 4 14 16 উগ্রি শাখা, ONDD 12 4 14 16 উগ্রি। কয়েকবার বলবেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? ওকে, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার বয়স যে 25 বছর, কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধানে নাই। একজন বলেছে সংবিধানে নাই, তাহলে 25 বছর কিভাবে বুঝলেন ভাই? আপনার উত্তরটা সঠিক হয়েছে। আপনার উত্তরটা জাকির হোসেন, আমার ভাই প্রিয় যোদ্ধা জাকির হোসেন বলেছে যে প্রধানমন্ত্রী নেই, মানে সংবিধানে নেই। কিন্তু অনুচ্ছেদ কত? অনুচ্ছেদও নেই, সংবিধানও নেই, অনুচ্ছেদও নেই। ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে সংবিধানেও নাই, অনুচ্ছেদে নাই, আইনেও নেই, মানে কোনো আইনের মধ্যেও নেই, কোনো কি কোনো আইনের মধ্যেও নেই। তাহলে কোথায় আসছে? হ্যাঁ, কোথায় আছে তাহলে? এটা পরোক্ষভাবে, পরোক্ষভাবে, কারণ পিএম, প্রাইম মিনিস্টার, পিএম, তাই না? প্রাইম মিনিস্টার তিনি একজন কি এমপি, তিনি একজন এমপি না, মেম্বার অফ পার্লামেন্ট। এমপির বয়স কত? অ্যাটলিস্ট হচ্ছে 25 বছর, তাহলে তিনি একজন এমপি। যেহেতু এমপির বয়স হচ্ছে 25 বছর, তাহলে প্রধানমন্ত্রী হওয়ার বয়স হচ্ছে 25 বছর। চিন্তা করেন না এইভাবে কোনোদিন, তাই না? কেউ শিখায় নাই কোনোদিন। ওকে, তাহলে প্রধানমন্ত্রীর বয়স যেহেতু 25 বছর, সরি, প্রধানমন্ত্রী যেহেতু একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, একজন সাংসদ, একজন সংসদ সদস্য, সো সংসদ সদস্যের বয়স 25 বছর। এটা আছে 66 নম্বর অনুচ্ছেদে। হ্যাঁ, 66 একে, 66 একে আছে। ঠিক আছে? না, 66 2 আছে, 66 2 66 একে আছে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। তাহলে 66 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে প্রধান সংসদ সদস্য হতে গেলে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। ক্লিয়ার জিনিসটা? একদম। ভাইভাতে দেখেন, এই প্রশ্নগুলোতে কিন্তু ভাইভাতে যদি জিজ্ঞেস করে, তাহলে কিন্তু যদি এভাবে যদি না চিন্তা করেন বা যদি জানা না থাকে, তাহলে কিন্তু পারতেন না। তার মানে প্রধানমন্ত্রী যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, পিএম, সো এটা তিনি সংসদ সদস্য হিসেবে তার বয়স হচ্ছে 25 বছর। ঠিক আছে? ক্লিয়ার? স্পিকারের বয়স কত? হ্যাঁ, স্পিকারের বয়স কত? স্পিকার স্পিকার হওয়ার ন্যূনতম বয়স কত হবে? স্পিকার হতে গেলে বয়স কত হতে হবে? 35 বছর। স্পিকারে কিন্তু 35 বছর, 25 বছর না। স্পিকার, কারণ যখন স্পিকার মানে যখন স্পিকার থাকে না, বুঝতে পেরেছেন না? সরি, যখন রাষ্ট্রপতি থাকে না, তখন ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে হচ্ছে স্পিকার। বুঝতে পেরেছেন? 74 নম্বর অনুচ্ছেদে আছে স্পিকার, ডেপুটি স্পিকার। তো যদি রাষ্ট্রপতি না থাকে, তাহলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে কে? স্পিকার। বুঝতে পেরেছেন বিষয়টা? 54 নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির অবর্তমানে অনুপস্থিতি প্রভৃতির কারণে রাষ্ট্রপতি পদে হচ্ছে স্পিকার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম। আর মেয়েদের বিবাহের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 বছর, আর ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এটা আইনে আছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে কি সংসদ সদস্য হতে গেলে 25 বছর লাগবে, আর বিয়ে করতে গেলে লাগবে কত? 21 বছর, তাই না? 21 বছর। ওকে, যাই হোক, তাহলে আমরা আজকে সংবিধান থেকে অনেক গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, তথ্যগুলো আমরা শিখলাম। আরো কিছু প্রশ্ন সেট করা হয়, আমি একটু আলোচনা করে দেই, আমি। ঠিক আছে? আলোচনা করে দেই আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পিএসসি আছে, পিএসসি। নির্বাচন কমিশনের বিষয়টা তো আলোচনা করলাম না। নির্বাচন কমিশন, তো নির্বাচন কমিশন হচ্ছে 118 নম্বর অনুচ্ছেদে আছে। 118 মনে রাখবেন। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবে। এটা হচ্ছে 118 নম্বর অনুচ্ছেদে আছে। আর ভোটার হওয়ার যোগ্যতার কথা বলা আছে 122 নম্বর অনুচ্ছেদে, অর্থাৎ ভোটার তালিকায় নাম ভুক্তির যোগ্যতা। ভোটার তালিকা আছে মনে রাখবেন 121-এ, অর্থাৎ
প্রত্যেকটা নির্বাচনী এলাকার জন্য একটা ভোটার তালিকা থাকবে, প্রত্যেকটা নির্বাচনী এলাকার জন্য একটা ভোটার তালিকা থাকবে 121-এ, আর 122-এ আছে ভোটার তালিকায় নাম ভর্তির যোগ্যতা। মনে রাখবেন প্রথম নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, এবং বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আছে এএমএম নাসিরউদ্দিন, এএমএম নাসিরউদ্দিন মনে রাখবেন। এবং প্রথম নারী নির্বাচন কমিশনার মনে রাখবেন, প্রথম নারী নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে কবিতা খানম, কবিতা খানম, কবিতা খানম। ওকে, আমরা চমৎকার চমৎকার কিছু তথ্য আজকে শিখলাম। আশা করি আজকের এই ক্লাসটা থেকে আমরা বাংলাদেশের আপনাদের প্রাইমারি শিক্ষকের যত ধাপের পরীক্ষা হবে সব ধাপে আপনারা এখান থেকে কমন পাবেন। আরেকটা অনুচ্ছেদ আপনারা মনে রাখবেন, 137 নম্বর অনুচ্ছেদ। 137 নম্বর অনুচ্ছেদ হচ্ছে পিএসসি। পিএসসি মানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। এটা পরীক্ষা আসে যে বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 137 নম্বর অনুচ্ছেদে। পিএসসির মেম্বার এবং চেয়ারম্যান যারা, তাদেরকে নিয়োগ দেয় হচ্ছে রাষ্ট্রপতি, এবং নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকেও নিয়োগ প্রদান করে হচ্ছে রাষ্ট্রপতি। মনে থাকবে? ওকে। আর সংবিধান সংশোধনের কথা বলা আছে মনে রাখবেন 142 নম্বর অনুচ্ছেদে। এবং সংবিধান সংশোধনের জন্য 2/3 সংসদ সদস্যের প্রয়োজন হয় বর্তমানে, এবং নতুন সরকার ক্ষমতায় আসার পরে এখন সংবিধান সংস্কার হবে। সংবিধান সংস্কার হওয়ার পরে কি কি বিষয়গুলো অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে নতুন যে সংবিধানটা আসবে সেই সংবিধানের আলোকে আমরা পরবর্তীতে যদি সুযোগ থাকে আমরা পরবর্তীতে সেই সংবিধানের আলোকে ক্লাসগুলো করার সুযোগ পাবো। বোঝা গেল বিষয়টা? ওকে, তাহলে সবাই বলেন সহজ লাগলো না কঠিন লাগলো? হ্যাঁ, কঠিন না সহজ? ইজি, তাই না? হ্যাঁ, ইজি, সহজ না ইজি? ইজি লেগেছে? ওকে, সবাই বলেন সংবিধান কি? সর্বোচ্চ আইন কি দিয়ে শুরু হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শেষ হয়েছে? তফসিল দিয়ে শুরু হয়েছে। কয়টা তফসিল? 7টা। আর এ পর্যন্ত সংশোধনী হয়েছে কয়টা? 17টা, তাই না? 4 হালি 1টি। বলেন ONDD 12, 4, 14, 16 উগরি শাখা। পাশাপাশি আপনারা আমার এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। হ্যাঁ, আমার এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। আমি আমার আসাদ সিরিজের ব্যানারে বই পুস্তকগুলো আর কি বের হয়, তো আপনারা বই পুস্তকগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। ঠিক আছে? ওকে, ছন্দে ছন্দে সংবিধান, যদিও এটা আর নতুন এডিশন এখন আসে নাই, আগেরটাই চলতেছে। যাই হোক, তো আমরা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি উত্তর দিব। তার আগে হচ্ছে আমরা দেখে নেই তাহলে সংবিধান থেকে প্রশ্ন আসলে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন? সংবিধান থেকে প্রশ্ন আসলে পারবেন তো? ওকে, আর লাস্টে একটা গান হবে তো নাকি? লাস্টে একটা এন্টারটেনমেন্টের জন্য গান হবে তো নাকি? ওকে, আপনারা চাইলে একটা গান হয়ে যেতে পারে। আর হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই আপনারা এখানে জানাবেন। এবং নতুন কোর্স ঘোষণা, একটা 19তম শিক্ষক নিবন্ধন পিলি ফুল কোর্স, এটা চালু হতে যাচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখেন আপনারা হচ্ছে যে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। মানে একবার ভর্তি হলে আপনি আর কখনো আপনাকে ভর্তি হতে হবে না, আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন টিউটোরিয়ালের পক্ষ থেকে। 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি ফুল কোর্সে যেগুলো থাকবে, একবার ভর্তি হলে পূর্ববর্তী সকল ব্যাচের রেকর্ড ক্লাস এবং পরবর্তী সকল ব্যাচের লাইভ ক্লাস করতে পারবেন। দারুণ একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, কাজেই এটা আপনার জন্য একটা গ্রেট অপরচুনিটি। 100+ লাইভ ক্লাস, ও মাই গড, অনেক ক্লাস কিন্তু। হ্যাঁ, অত বেশি ক্লাস লাগে না। ক্লাসগুলো যদি আপনি মানে ইনফরমেটিভ ক্লাসগুলো যদি আপনি মানে অল্প সংখ্যকও করতে পারেন, আপনি কিন্তু অনেক উপকৃত হবেন। সেখানে 100+ লাইভ ক্লাস, এটা আপনার মানে প্রিপারেশনকে প্রস্তুত করার জন্য বা একবার শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য আমি মনে করি অনেক বেশি সাপোর্ট করবে। 100+ লাইভ এক্সাম পাবেন, আপনি লাইভ এক্সাম পাবেন, এবং 4টি বিষয়ভিত্তিক সাজেশন বই। ওরে বাপ রে বাপ, এর মধ্যে আবার 4টি বিষয়ভিত্তিক সাজেশনও বই। তারপরে হাইলাইটস, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, হাইলাইটসও পাবেন। মানে একের ভিতরে সব, অল ইন অল। ঠিক আছে? কত কিছু। এই যে অনলাইন সিস্টেমটা এসে যে কম্পিটিশন বেড়ে গিয়ে যে মানে অল্প টাকায় যে কি পরিমাণ সাপোর্ট আপনারা পাচ্ছেন, বিলিভ করেন। আমি যখন অনলাইনে পড়িয়েছি আমার সাধারণ জ্ঞানের ব্যাচে, তখন প্রথমে আমি 4000-5000 টাকা পর্যন্ত কোর্স ফি নিয়েছি। এখন সেটা নামতে নামতে 500-600-1000 টাকা পর্যন্ত মানে কোর্স ফি অফার করেছি এখন। ঠিক আছে? ওকে, তো দেখেন কোয়ালিটি সম্পন্ন, বাট আপনি পাচ্ছেন সবচেয়ে কম টাকাতে। ওকে, 19তম শিক্ষক নিবন্ধন ফ্রিলি ফুল কোর্সে 0 থেকে বেসিক থেকে পড়তে পারবেন। এবং এই কোর্সে আমরা স্কুল পর্যায়ে 2, তারপরে কলেজ পর্যায়ে 3টারই সিলেবাস শেষ করে দিব। হ্যাঁ, আর কোর্স ফি দেখেন এতগুলো, আপনি বই ফ্রি পাচ্ছেন, 100+ লাইভ ক্লাস পাচ্ছেন, 100টা লাইভ এক্সাম পাচ্ছেন, এবং কোর্স ফি দেখেন মাত্র 1450, লাইফ টাইম অ্যাক্সেস। সো দারুণ একটা চার্মিং অফার হতে যাচ্ছে। অফারে ভর্তি হতে এখনই এই নাম্বারে আপনাকে কল করতে হবে। এই যে বিকাশ সেন্ড মানি করে ভর্তির নিয়ম কানুন তো আপনারা জানেনই।
সিক্রেট গ্রুপে জয়েন করে ইনশাল্লাহ ক্লাসগুলো হতে থাকবে। আর ভবিষ্যতে আমাকেও পাবেন এবং এখানে চমৎকার চমৎকার একেবারে হইচই ক্লাস আমরা করব। আজকের ক্লাসটা আমি হয়তো বেশি ভালো নিতে পারি নাই, পরবর্তী ক্লাসগুলো বা পেইড ব্যাচের সাথে আরো যদি আপনারা চান সেই ক্লাসগুলোতে আরো প্রাণবন্ত রমরমা অবস্থা এবং আরো ডিপ থেকে পড়ানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অফারে ভর্তি হতে চাইলে আপনি এখনই এই নাম্বারে, হ্যাঁ, বিকাশ, নগদ, রকেট সব আছে, সেন্ড মানি করে এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিলেই আপনি ভর্তি হতে পারবেন। আর আমার জন্য তো আজকে প্রোমো কোডটা ইউজ করবেন, আর প্রোমো কোডটা 50% ডিসকাউন্ট পাচ্ছেন, পাশাপাশি আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, ওকে। এরপরে আজকে আর কি, আজকে আর নাই, আজকে শেষ। ওকে, তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো অবশ্যই ক্লাসটা জানাবেন। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা আপনারা জানাবেন। ঠিক আছে, কেমন লাগলো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। আজকে অনেক ভালো লেগেছে ক্লাসটি, আমি স্যাটিসফাই না। একজন লিখেছে যে 119তম ব্যাচে আপনাকে চাই। আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে ভালো লেগেছে, এই জন্য আমি ভর্তি হতে চাই স্যার। ওকে, থ্যাংক ইউ, ভর্তি হয়ে যান। আশা করি ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন। হ্যাঁ, ভালো সাপোর্ট পাবেন। বিশ্বাস করেন যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার ক্লাসগুলো দায়িত্ব নিয়ে আপনাকে একেবারে অনেক আন্তরিকতার সাথে আপনাকে আমি ক্লাসগুলো, মানে আমি আমার পক্ষ থেকে আমি দিব জিকের যে ক্লাসগুলো। আর অন্যান্য স্যারেরা যারা আছে তারা খুবই ডেডিকেটিভ, আপনারা অলরেডি ক্লাস করেছেন, তারা খুবই ডেডিকেটিভ, তো তাদের ক্লাসগুলো আপনারা পাবেন। আর আমাকে স্পেশালি আপনারা পছন্দ করেছেন, এজন্য আমি খুবই গ্রেটফুল আপনাদের প্রতি। তো আর কোনো কোয়েশ্চেন থাকলে, লেকচার সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। সাধারণ ক্লাস বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তবে আমি আজকে আমার প্রেজেন্টেশন অতটা ভালো হয় নাই। আমি এই ক্লাসটা মানে কত পাচ্ছেন, আমি নিজেকে যদি নিজে নাম্বার দেই তাহলে আমি দিব, এটা হচ্ছে 40, 100-র মধ্যে 40। ঠিক আছে, 100-র মধ্যে আজকে আমার পারফরমেন্স হচ্ছে 40। হ্যাঁ, 100% আমি দিতে পারি না, তবে চেষ্টা করব পরবর্তীতে ক্লাসগুলো আরো প্রাণবন্ত করার। ঠিক আছে, তো সবাই ভর্তি হয়ে যান। হ্যাঁ, প্রাইমারি ব্যাচ, নিবন্ধন আর অন্যান্য যে কোর্সগুলো চালু হবে টিউটোরিয়ালের সাথে থাকেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমাকে যদি আপনারা ফেসবুকে যদি আপনারা আমাকে যদি ফলো করতে চান তাহলে আপনারা ফলো করতে পারেন, আমাকে ফলো করতে পারেন। এমডি আসাদুজ্জামান আর বিসিএস আসাদ সিরিজ আমার পেজের নাম। আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। ঠিক আছে, আর আমার লিখিত কিছু বই আছে, যেমন ছন্দে ছন্দে সংবিধান, তারপরে সাম্প্রতিক এমসিকিউ সারা বছর তথ্য নিয়ে সাম্প্রতিকের চমৎকার একটা বই বের হয়, চাইলে আপনারা বইটা সংগ্রহ করে নিতে পারেন। তারপরে জিকে ডক্টর ফাইনাল সাজেশন, হ্যাঁ, সাজেশনমূলক বই বের হয়, ছন্দে ছন্দে বাংলাদেশ বিষয়গুলো, অনেকগুলো আমার সিরিজের অনেকগুলো বই আর কি বের হয়, আছে এবং চলমান আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গান হয়ে যাক নাকি? হ্যাঁ, গান হবে তো হবে নাকি? গান হবে একটা। অনেকক্ষণ আমরা হচ্ছে মানে একটা এক্সস্টেড, তাই না? ক্লাস করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। একটা গান শোনাই দিই নাকি? ভালো লাগবে, পুরানো দিনের গানগুলো। আর ভর্তি হয়ে যান, আপনারা ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো সাপোর্ট পাবেন এখান থেকে। বাট দেখেন এখানে 86 ইঞ্চি চমৎকার ডিজিটাল বোর্ড, চমৎকার সেট আপ। সো এখানে ক্লাসগুলো আপনার প্রাণবন্ত ক্লাসগুলো পাবেন, কোনো সমস্যা হবে না। আমি রিকোয়েস্ট করব আপনি এখান থেকে অল্প টাকায় ভালো একটা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে গান কি হবে? আচ্ছা, হ্যাঁ, অনেকে বলতে চায় হবে, হয়ে যাক তাহলে। ঠিক আছে, 2 মিনিট একটা গান হয়ে যাক। ওই গানটা গাই, আমার খুবই ফেভারিট একটা গান। আমি যে কে তোমার, এটা তো 2 লাইন শোনালাম। আমি দূর হতে তোমারই দেখেছি, আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর সবাই আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি।
আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনির নিঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে রেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজে কিনকিনির নিঝিনি তোমারে যে চিনি চিন, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। তালি হবে, তালি তালি তালি।